খাচ্ছেন, আমরা অনেকেই যখন খাবার দাবার খাই, খাবার খেতে গেলে দেখবেন এই হয়, কারো কারো খাবারে শব্দ হয়। আপনার পাশে বসে বা নাক্সভোমের পাশে বসে যখন কেউ শব্দ করে খাবে, তখন এই শব্দটা তার কানে খুব লাগবে। সে তার দিকে হয় রক্তচক্ষু করে তাকাবে, নয়তো তাকে বলেই বসবে যে ভাই এত শব্দ করে খাচ্ছেন কেন, একটু আস্তে ধীরে খান। নাক্সভোম হচ্ছে এই প্রকৃতির। তো ও যখন আক্রান্ত হচ্ছে, তার সেন্সিটিভনেস এর অনেক ইয়ে আছে। হ্যাঁ, মেনস্ট্রুয়েশনের আগে পরে তো বেড়ে যাচ্ছেই, এটা সব সময় সবকিছু দিয়ে আমরা পাই। তার গন্ধের প্রতিও একটা স্পর্শকাতরতা আছে, এবং এই ক্ষেত্রে একটা জিনিস খুব স্পষ্ট, সেটা হচ্ছে যদি ই হয় যখন মেয়েদের বাচ্চা ডেলিভারি হয়, ওই সময়ে যদি কোনো গন্ধ তার কাছে আসে, সেই গন্ধ খুব খারাপ লাগে। সেই গন্ধে সে অজ্ঞান পর্যন্ত হতে পারে। কারণ এই কোনো কিছুর গন্ধে, দুর্গন্ধে অজ্ঞান হয়ে যাওয়া নাক্সবমের একটা সুন্দর লক্ষণ, স্পষ্ট লক্ষণ। যদি সেটা হয়, তাহলে নাক্সবম খুব স্পষ্ট ভাবেই আমাদেরকে এটা দেখায় দেয়। বিশেষ করে এই যে বললাম যে বাচ্চা ডেলিভারি দিচ্ছে, সন্তান প্রসব করবে, সেই সময়ে যদি তার মধ্যে কোনো গন্ধ পায়, সেই গন্ধের প্রতি সে খুব সেন্সিটিভ হয়। কারণ ওই সময়টা মেয়েদের জন্য খুবই সেন্সিটিভ। ওই সময় সবাই তার জায়গার মধ্যে তার লক্ষণগুলো সুস্পষ্টভাবে প্রকাশিত হয়। হুম। তো এরপরে আমরা আসি, সে কিন্তু আবেগপ্রবণ, ইম্পেশাস, আবেগপ্রবণও হয়। এখন এই যে আবেগপ্রবণ হলো, আবেগ কার নিয়ে আবেগ? সে মানুষকে নিয়ে এত চিন্তা ভাবনা করে, নিজের স্বাস্থ্য সম্পর্কে বেশ কথা বলে। কারোর সাথে যখন কথা বলছে দেখবেন, আপনার সাথে যখন কথা বলছে, কিছু রুগী এসে নিজের রোগের কথা শুরু করলো, কিন্তু ঘোড়া দৌড়ায়া অন্যদিকে নিয়ে গেল। আর সে যেদিকে, আপনি যেদিকেই নেন না কেন, আপনি যখন তাকে তার ফ্যামিলি হিস্ট্রির কথা জিজ্ঞেস করবেন, সে নিজের কথা বলা শুরু করবে। আপনি যখন তাকে জিজ্ঞেস করলেন যে হ্যাঁ, তোমার মায়ের বংশে কি কি রোগ ছিল, তোমার বাবার বংশে কি কি রোগ ছিল, কিংবা তোমার অতীতে কিছু হয়েছিল কিনা, এই যে আলাদা আলাদা করে প্রশ্নগুলো করতে থাকবেন, তখন সে নিজের মতো করে নিজের স্বাস্থ্য সম্পর্কিত বর্তমান সমস্যাগুলো বারবার করে সামনে নিয়ে আসবে। এটাকে আপনি পাবেন লোকোয়াসিটি হেলথ অ্যাবাউট হিজ, তার নিজের স্বাস্থ্য সম্পর্কে বাচালতা, বা বেশি কথা বলে নিজের স্বাস্থ্য সম্পর্কে। বাবার কি ছিল না ছিল এটা তার দেখার দরকার নাই, তার দেখার দরকার হচ্ছে তার নিজের কি হয়েছে সেটা ডাক্তারের কাছে বলবে, বললে সে ডাক্তারের কাছ থেকে ভালো ওষুধ নিয়ে ভালো করবে। কারণ কি? কারণ হচ্ছে নিজের অবস্থা নিয়ে সে উদ্বিগ্ন থাকে, অ্যাংজাইটিতে থাকে। এই যে নিজের অবস্থা নিয়ে অ্যাংজাইটিতে থাকে, এবং এই অ্যাংজাইটিটার বিষয়ে সে কথা বলে সবার সাথে, শুধুমাত্র ফিজিশিয়ানের সাথে সেটা না, সবার সাথেই নিজের অবস্থা নিয়ে উদ্বিগ্ন থাকবে, এবং সেই উদ্বিগ্নতার বিষয়েই সে কথা বলবে। তারপরে সে নিজের যে কমপ্লেইন গুলো, এইগুলো ঘুরিয়ে ফিরিয়ে বারবার বারবার করে বলতে থাকে। আর নাক্সবম করে কি, স্ট্রেমোনিয়ামের মতো, ল্যাকেসিসের মতো, যখন একা একা থাকে, তখন সে একা একা নিজে নিজে কথা বলে। হ্যাঁ, এটাও নাক্সবমের মধ্যে আমরা পাই, যে সে নিজে একা একা নিজে নিজে নিজের সাথে কথা বলে। কি কথা বলে? নিজের স্বাস্থ্য সম্পর্কে কথা বলে, বা তার ঘাউরামি নিয়ে কথা বলতে পারে, যে আমি তাকে বলেছিলাম এটা করতে, বললো না, করলো না, দাঁড়া এরপরে আমি দেখে নিচ্ছি। নিজে নিজে কথা বলা। তারপরে একটা চমৎকার লক্ষণ, আমরা প্রায়ই এটা স্কিপ করি, কিন্তু এই লক্ষণটা দিয়ে বেশ কিছু জায়গার মধ্যে বেশ সুফল পাওয়া যায়। সেটা হচ্ছে সে যন্ত্রণা থেকে, তাকে যখন কেউ খুব জ্বালাচ্ছে, খুবই করছে, তখন সে সুইসাইডের কথাটা বলে, কিন্তু কোনো সময় করতে পারে না, সাহস পায় না, কখনোই সাহস পায় না। কে সাহস পায়? অরাম সাহস পায়। আর কারা সাহস পায় দেখতে হয়। কিন্তু নাক্সভোম কখনোই সাহসী হয় না। সে শুধুমাত্র কথা বলবে, মরে যাব কিন্তু। প্রেমিক প্রেমিকার সাথে যখন হয়, সন্তানের কষ্টে মা বাবারা অনেক সময় এই ধরনের কথা বলে, যেটা উচিত না, কিন্তু অনুচিত হলেও তারা এই সময় কথাটা বলে ফেলে যে আমি আত্মহত্যা করব, বা আমি মরব, আমি নিজের ছুরি দিয়ে নিজের পেটে ঢুকাই দিব, জানলা দিয়ে লাফ দিব, এই ধরনের কথাগুলো সে বলে। কিন্তু মজার বিষয় হচ্ছে, সে এটা চিন্তাও করে না, কাজও রূপান্তরিত করে না, কখনো অ্যাটেম্পটও নেয় না যে হ্যাঁ সে গিয়েছিল। কিছু কিছু রুগীতে পাওয়া যায় যে সে গিয়েছিল আত্মহত্যা করতে, কিন্তু ফেরত এসছে। নাক্সবম কখনো যাবেও না,
ওই যে মুখে বললাম শেষ, বলার পরে শেষ, হারাই গেছে, আর কোনো কিছু মনে থাকে না। কারণ কি, তার মধ্যে খুব সাহসের অভাব এবং মৃত্যু ভয় দুইটাই আছে। সাহসের অভাবও আছে, মৃত্যু ভয়ও আছে। এই যে যন্ত্রণায় সে কথা বলছে, এটা শুধু মুখে মুখে বলছে, কিন্তু সে চিন্তাটা করছে না, কারণ সে তো মরতে চাচ্ছে না, এটা মনে নাই, তার চিন্তায় নাই। এই রুব্রিক গুলো আমরা কোথায় পাবো? সুইসাইডাল ডিসপোজিশন টক্স অলওয়েজ অফ সুইসাইড বাট ডাজ নট কমিট। সব সময় সে কথাটা বলে সুইসাইড করার, কিন্তু কখনো সে পালন করতে পারে না। সুইসাইডাল ডিসপোজিশন কারেজ বাট ল্যাক্স, সাহসের অভাব। সুইসাইডাল ডিসপোজিশন ফিয়ার ডেথ উইথ ফিয়ার অফ, মৃত্যু ভয়, মৃত্যু ভয়ের সাথে সে সুইসাইডালের কথা বলে, কিন্তু সেই ভয়টা তার মধ্যে থেকে যায়। সুইসাইডাল ডিসপোজিশন নাইফ উইথ, একটা ছুরি দিয়ে সে মারা যাবে, বা নিজে নিজে গুলি করবে, জানলা দিয়ে লাফ দিবে, এই ধরনের কথাগুলো বলছে সে। এটা আমরা সুইসাইডাল ডিসপোজিশনে পাচ্ছি। পেইনস ফ্রম, যন্ত্রণা থেকে, কষ্ট থেকে সে এটা বলে। আবার দেখবেন যে ওর মধ্যে এই চিন্তাটা, আমরা নাকজুম যে চিন্তা করে না, কোথায় পাবো? মাইন্ড সুইসাইডাল ডিসপোজিশন থটস, সেইখানে যে মেডিসিন গুলো রয়েছে সেখানে গিয়ে দেখেন নাক্সবাম নেই। সেখানে অরাম আছে, হ্যাঁ অরাম সালফ আছে, সরিনাম আছে, নাট্রম সালফ আছে, মার্কসল আছে, হিপার সালফ আছে, অরাম ইউনেট আছে, অ্যানাকার্ডিয়াম আছে, কিন্তু নাক্সবাম নাই। তাহলে কি পেলাম? সে সুইসাইড করার কথা বলে হুমকি ধামকি দেয় যে আমি কিন্তু থাকবো না, চলে যাব, কিন্তু সে এটা চিন্তাও করে না, করেও না। তারপরে আরেকটা জিনিস আমরা অনেক পেয়ে থাকি, যে জৈব তরল পদার্থের অবক্ষয়ের ফলে দুর্বলতা। এখানে আমরা অনেক সময় চায়নার কথা পাই, জৈব তরল পদার্থের ক্ষয়ের ফলে স্মরণ শক্তির দুর্বলতা, সেক্ষেত্রেও চায়না পাই। এবং সেক্ষেত্রে আরো বেশি শক্তিশালী একটা ওষুধ হচ্ছে নাক্সবুম। মেমোরি, উইকনেস অফ মেমোরি, লস অফ ভাইটাল ফ্লুইডস ফ্রম, জৈব তরল পদার্থ ক্ষয়ের ফলে তার স্মরণ শক্তি দুর্বল হয়ে যায়। এখন জৈব তরল পদার্থগুলো কি কি সেটা এখানে যেহেতু আমরা সবাই ডাক্তার, আলাদা করে আর বিশ্লেষণ করার প্রয়োজন মনে করছি না, কারণ সময়টা তো কম, অল্প সময়ে কিছু কথাই আলোচনা করি। তারপরে দেখেন ওর মধ্যে মৃত্যু ভয় যে আছে, কেন সে মরতে পারছিল না সেটা বলছিলাম, সেটা এখানে আরেকবার বলি, যে মৃত্যু ভয়টা মানে কার কি ভয়, আমরা অনেক সময় মুখস্থ জিজ্ঞেস করি যে কিসে কিসে ভয় পায়, বা এটাতে ভয় পায় কিনা, সেটাতে ভয় পায় কিনা। এই জায়গার মধ্যে যদি যাই, তাহলে আমরা নাক্সবমে দেখতে পাই যে সে মৃত্যুকে ভয় পায়, ফিয়ার ডেথ অফ, এবং ভবিষ্যতে কি হবে না হবে, দুর্বিপাক যেটাকে আমরা বলি, মিসফরচুন যেটাকে বলি, এই কি হবে, কি জানি কি হয়, একটা ভয় তার মনে, না জানি কি হয়, না জানি ভাগ্যটা আমার খারাপ হয়, এখন তো ভালোই চলছে, ভবিষ্যৎ জানি কেমন হয়। এই যে চিন্তা ভাবনাগুলো, এই জায়গাগুলোতে নাক্সবম আছে। অনেকগুলো ওষুধের সাথে তার অবস্থান আছে, শুধু জানলাম, কারণ অনেকগুলো ওষুধের সাথে যখন থাকবে তখন ওষুধ নির্বাচন করাটা প্রায় সম্ভব হয় না, কিন্তু অবস্থানটা আছে কিনা সেটা তো জেনে রাখতে হয়, আর সেই জন্য আমরা জেনে রাখি। আবার দেখেন, যখন ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখে, ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখে সে ভয় পায়, ভীত হয়, চিন্তা ভাবনার মধ্যে এটা থাকে। নাক্সবম মনে করে সবাই তার সাথে, বিশেষ করে মানুষজন তার সাথে সব ধরনের মজা করে, মানে সে যা করছে তার সাথে মানুষজন যা করছে মনে হয় যেন মজা করছে, এটা প্র্যাঙ্ক করছে কেউ। ডিলিউশন, delusions, people pranks with him, people carry on all sorts of, তার সাথে মানুষজন মজা করে। তারপরে আবার আরেকটা ডিলিউশন আছে, সেটা কি, মানুষজন তাকে প্রশ্নের সাথে সম্বোধন করে এবং তাকে অবশ্যই উত্তর দিতে বাধ্য করে। যখন তাকে উত্তর দিতে বাধ্য করা হয়, আমরা এর আগে বলে এসেছি, যখন তাকে উত্তর দিতে বাধ্য করা হয় তখন সে খিটখিটে হয়, বা তার মধ্যে রাগ চলে আসে, খিটখিটে ভাবটা চলে আসে। তার মধ্যে এই বিশ্বাসটা থাকে, সে মনে করে যে আমাকে মনে হয় এরকম যে উত্তর দিতেই হবে। কনফিউশন অফ মাইন্ড, মনের বিশৃঙ্খল অবস্থা নাক্সবমের মধ্যে রয়েছে, কারণ মনের বিশৃঙ্খল অবস্থার মধ্যে অনেকগুলো ওষুধ, কয়েকশো ওষুধ, 400 450 ওষুধ রয়েছে। এর মধ্যে
ওর নাক্সবমের মনের বিশৃঙ্খল অবস্থাটা কখন হচ্ছে, কেমন হচ্ছে? যেমন একটা মানুষ যখন উৎসব করে, উৎসবের মধ্যে কিন্তু একটু খাবার দাবার বেশি খায় সবই, তেমনি যখন সে মদের উৎসব করে বা নেশা জাতীয় কোনো কিছুর উৎসব করে, সেইখানে তো একটু বেশি খাবেই স্বাভাবিকভাবে। তো সেখান থেকে আসার পরে ওই লোকের মাইন্ড যেমন কনফিউশনে থাকবে, এমন একটা অবস্থা হয়ে যায় তার মধ্যে, তার সাথে মাথা ঘোরানো থাকতে পারে, থাকে। এই মনের বিশৃঙ্খল অবস্থাটা হচ্ছে এই রকম যে কোনো মদ্যপান করে যে উৎসবে, সেই উৎসবে অনেক মদ পান করে আসার পরে এর মধ্যে যেমন একটা মাতলা মাতলা ভাব থাকবেই। মনের বিশৃঙ্খল অবস্থা শুধু মাতলামি ভাব না, মাতলামি ভাবের চেয়ে বেশি অবস্থা খারাপ। সেই অবস্থায় গিয়ে নাচবো, এবং তার সাথে কি হয়, মাথা ঘোরানি থাকে, কনফিউশন অফ মাইন্ড, ভার্টিকুইড, মাথা ঘোরানোর সাথে এই কনফিউশন অফ মাইন্ডটা থাকে। আর নাক্সবমের ওই যে আমরা শুরুতেই একটা কথা বলেছিলাম যে পেটের একটা আছে বা গ্যাস্ট্রিকের একটা সমস্যা আছে, তেমনি যে কোনো ধরনের পেটের গোলযোগের সাথে, মানে ডাইজেশনের গোলযোগের সাথে তার কিছু অভিযোগ থেকে যায়। তার মনগুলো যেমন যখনই তার খাবার দাবার ঠিকঠাক মতো হজম হচ্ছে না, মেজাজটা খিটখিটে হয়ে যাচ্ছে, এটা হতেই পারে। কমপ্লেইনিং স্টমাক উইথ কমপ্লেইনস। তারপরে আমরা কিছু কিছু মানুষ দেখি যে মানুষগুলো কি করে, রক্ত দেখতে পারে না, কোনো ক্ষত, ঘা, আলসার, এই ধরনের জিনিসগুলো দেখতে পারে না। এই ধরনের জিনিসগুলো দেখতে পারে না কারা? সেখানে আমরা নাক্সবমকে খুঁজে পাই। রক্ত দেখতে পারে না, মাইন্ড, ব্লাড ক্যান নট লুক এট, উন্ডস ক্যান নট লুক এট, তারা রক্ত দেখতে পারে না, তারা কোনো ক্ষত দেখতে পারে না। হ্যাঁ, তারপরে ওই যে আমরা একটা কথা বলেছিলাম যে গন্ধে, গন্ধে, দুর্গন্ধে অজ্ঞান হয়ে যায় কখন? আমরা এই তার ডেলিভারির সময়ের একটা কথা, এই কথাটা মনে হয় বলেছিলাম। তো এইখানে আমরা এটা পাই যে সে গন্ধে অজ্ঞান হয়ে যায় এবং ফুলের গন্ধে মাথা ঘুরায়। মোটামুটি এই হচ্ছে তার মানসিক অবস্থার মূল কথা। তাহলে মূল কথাগুলো কি কি আমি আরেকবার একটু করি, যেখানে যে রুক্ষ মেজাজ, রুক্ষ মেজাজ তার মানে রুক্ষ মেজাজ কি? তার খিটখিটে মেজাজ, রাগী স্বভাব, বদমেজাজ, তার সাথে হচ্ছে অধৈর্য এবং একগুঁয়ে স্বভাব, কোনো ধৈর্য থাকে না, আর যা বলবে তাই করতে চাইবে, আরেকজনের ইচ্ছাকে প্রতিহত করবে, প্রাধান্য দিবে না কখনো অন্যের ইচ্ছাকে, নিজের ইচ্ছাটাকে সবসময় প্রাধান্য দিবে। হ্যাঁ, তার মধ্যে হিংসা প্রচুর এবং ঝগড়াটে, হিংসুটে এবং ঝগড়াটে। হিংসার বশবর্তী হয়ে সে নিজে খুব সহজে অপমান করতে পারে, নিন্দা করতে পারে, তিরস্কার করতে পারে, ঝগড়া করতে পারে, এবং বাধা পেলে তো ঝগড়া করবে, এখানে কোনো কথা নাই। যখনই তার কাজে কর্মে কথায় বাধা দেওয়া হয়, তখন সে সহজেই ঝগড়া করবে। আর পড়তে বসলে নানান ধরনের চিন্তা ভাবনা করবে, পড়াশোনায় কোনো মনোযোগ থাকবে না, পড়াশোনা করতে ভয় পায়, বা সাহিত্যকর্ম জাতীয়, লেখাপড়া জাতীয়, গণনা জাতীয়, হিসাব জাতীয়, অনেকেই আছে যে ব্যাংকের ক্যাশের কাজ করতে চায় না, ক্যাশের কাজ করতে পারে না, এগুলোতে তার ভয়। স্পর্শকাতরতা, সকল বাহ্যিক প্রভাবে স্পর্শকাতরতা থাকে, যেমন আলোতে, গান বাজনায়, শব্দে, গন্ধে ইত্যাদিতে তার স্পর্শকাতরতা আছে। আলো সহ্য করবে না, গান বাজনা শুনতে চাইবে না, কোনো ধরনের শব্দ, এমনকি যে বলেছিলাম পায়ের শব্দটাও সে শুনতে চায় না, কেউ হাঁটছে সেই শব্দটাও সে শুনতে চায় না। স্পর্শকাতরতা, আর এত স্পর্শকাতরতা আছে বলেই দুর্গন্ধে অজ্ঞান পর্যন্ত হয়ে যেতে পারে। তারপরে আত্মহত্যার কথা বলে কিন্তু আত্মহত্যা করতে পারে না, সাহসে কুলায় না, তার মধ্যে কোনো সাহস থাকে না, মৃত্যুকে ভয় পায়। মোট কথা সে আত্মহত্যার চিন্তাই করে না, মনের মধ্যে এটা নেয় না, এটা শুধু মুখেই রাখে যে হ্যাঁ আমি কিন্তু মরে যাব তোরা এরকম করলে। আর জৈব তরল পদার্থের ক্ষয়ের ফলে স্মরণ শক্তির দুর্বলতা নাক্সবমে আমরা দেখতে পাই। নিজের স্বাস্থ্য সম্পর্কে বেশি কথা বলে, নিজের স্বাস্থ্য নিয়ে, নিজের অবস্থা নিয়ে উদ্বিগ্ন থাকে এবং এইসব বিষয়ে কথা বলে। আর খুব গুরুত্বপূর্ণ একটা লক্ষণ হচ্ছে রক্ত দেখতে পারে না, কোনো ঘা, ক্ষত, জখম ইত্যাদির দিকে তাকাইতেও পারে না। মানসিক এই যে মনের অবস্থাটা, তার মনের এই অবস্থাটার সাথে আমরা একটু সার্বদৈহিক লক্ষণ দেখি। সার্বদৈহিক লক্ষণ যখন দেখতে যাই, প্রথমেই বলেছিলাম তার গঠনটা কেমন, চিকন চাকন হবে,
ছোটবেলা থেকেই সাধারণত সে চিকন চাকন থাকে এবং ডান পাশে আক্রমণ করে, এটাও সত্যি। ওর পিপাসা কেমন, আমরা সার্বদৈহিক অবস্থায় যখন যাই তখন তো পিপাসার কথাটাই আগে জিজ্ঞেস করি, তার পিপাসা কেমন। তার পিপাসাটা খুব বেশি যে আছে তা না, একদম যে নাই তাও না, পিপাসা আছে আমরা বলতে পারি। এবং ক্ষুধা আছে কিন্তু খাবারের ইচ্ছা নাই। ক্ষুধা আছে, অনেক বেশি ক্ষুধা আছে, খাবারের ইচ্ছা নাই। আবার কখনো কখনো দেখা যায় একদমই ক্ষুধা নাই, ক্ষুধাও নাই রুচিও নাই, অথবা ক্ষুধা আছে রুচি নাই, দুইটা ক্ষেত্রেই ম্যাক্সিমাম চমৎকার কাজ করে। আর সামান্য একটু খাওয়ার পরে তার পেটটা ভরে যায়, আর বেশি খাইতে পারে না, মনে হয় 3 প্লেট খাবে, আধা প্লেট খাওয়ার পরে পেট ভরে গেছে। হুম, হুম, হুম। নাক্সভোমের একটা সুন্দর লক্ষণ আছে, সেটা হচ্ছে আমাশা যখন হয় তার, নাক্সভোমের আমাশা যখন হয় তখন তার মধ্যে ক্ষুধাটা খুব বেড়ে যায়, খালি খাইতে ইচ্ছা করে, খালি খাইতে ইচ্ছা করে। এবং সে খাইতে পছন্দ করে কি, কফি খাইতে পছন্দ করে, মাংস খাইতে পছন্দ করে, চর্বি জাতীয় খাবার খাইতে পছন্দ করে, দুধ জাতীয় খাবার খাইতে পছন্দ করে, ঝাল মিষ্টি এগুলো পছন্দ করে। রুটি, গরম খাবার, এই জাতীয় খাবারগুলো সাধারণত সে খাইতে পছন্দ করে না। এবং নাক্সবম যেহেতু শীতকাতর, সে যখনই ঠান্ডা পানি খাবার খাবে তার সমস্যা হয়, মানে খাবারের বৃদ্ধিটা হয়। কফি পান করবে, তার খাবারের বৃদ্ধি হয়, কারণ ঘুম হবে না। হ্যাঁ, তার তো ঘুম কম, নাক্সবমের ঘুম কম। ঘুম কম মানে কি, সে রাত্রিবেলায় জেগে থাকে, কখনো ইচ্ছা করে জেগে থাকে, কখনো দেখা যায় যে আহ, কাজের জন্য, ঘোরাফেরার জন্য, আড্ডাবাজির জন্য জেগে থাকছে। ঘুম কম। আর যখন ঘুমায় বা কখনো কখনো দেখা যায় গভীর ঘুম, ডাকলেও শোনা যায় না, একবার ইচ্ছা মতে। কোষ্ঠকাঠিন্য নাক্সবমের অন্যতম প্রধান কথা, এটা আমরা সব সময় দেখি যে খিটখিটে মেজাজ, বদ রাগ, এর সাথে যদি কোষ্ঠকাঠিন্য থাকে তাহলে নাক্সবম দেওয়া যায়। অনেকে এইভাবে করে। খিটখিটে মেজাজ, বদ রাগের সাথে কোষ্ঠকাঠিন্য থাকলে দেওয়া যায়। খিটখিটে মেজাজের সাথে কোষ্ঠকাঠিন্য আছে এরকম অন্তত 50টা ওষুধ আছে। কিন্তু আমাদের অনেকগুলো জিনিস দেখে নিতে হবে, এক একজনের চরিত্র কেমন, চরিত্রটা আলাদা করে ফেলতে হবে। চরিত্রটা আলাদা করতে না পারলে আমরা ওষুধ প্রয়োগ করে কখনো রোগীকে আরোগ্য করতে পারবো না। তারপরে যখন সে ঘুমাচ্ছে, ঘুমানোর সময় দেখা যায় কি, সে মাথার উপরে হাত রেখে ঘুমাচ্ছে এবং ঘুমের সময় সে স্বপ্ন দেখে। কেমন স্বপ্নগুলো দেখে? তার স্বপ্নগুলো সাধারণত প্রণয় ঘটিত স্বপ্ন আছে, আবার রাগের, যেহেতু সে রাগী, রাগ সম্পর্কে স্বপ্ন আছে, তার মধ্যে উৎকণ্ঠা বেশি, উৎকণ্ঠা জাতীয় স্বপ্ন আছে। মানসিক পরিশ্রম সে করতে চায় না, মানসিক পরিশ্রমটা সে পছন্দ করে না, সুতরাং মানসিক পরিশ্রমের স্বপ্ন দেখে। সে দুর্ভাগ্যকে ভয় পায়, দুর্ভাগ্যের স্বপ্ন দেখে। তার নিজের জিনিসগুলো নিয়েই তার মধ্যে স্বপ্নটা চলে আসে। নাক্সবমের ঘামে একটা বিরক্তিকর গন্ধ থাকে। নাক্সবমের এক অঙ্গে ঘাম হয়, এক অঙ্গে ঘাম হলে তখন আমরা নাক্সবমের কথা চিন্তা করতে পারি। তাহলে এই এই অবস্থা যখন আমরা দেখব, এই অবস্থার মধ্যে আমরা নাক্সবম প্রয়োগ করতে পারি। এই ক্ষেত্রে আমি, যেহেতু প্রায় 1 ঘন্টা হয়ে গেল, ছোট্ট করে একটা কেস বলি নাক্সবমের। সেটা হচ্ছে একটা ধ্বজভঙ্গ রোগীর কথা বলছি। তার ধ্বজভঙ্গ অবস্থাটা ছিল একদমই, বিশেষ করে তার ধ্বজভঙ্গ অবস্থার মধ্যে তার ইয়েটা কি ছিল, সে যখন রাস্তা দিয়ে হেঁটে যেত, কোনো মেয়ে মানুষের পাশে দিয়ে হেঁটে যেত, কিংবা কোনো মেয়ে মানুষকে পাশে পেত, তখনই তার ইজাকুলেশন হয়ে যেত। এতটা অবস্থা খারাপ ছিল তার। আর তার কামুক ভাব তো ছিলই। সে নানান ধরনের চিন্তা করতো, কামুক বিষয়ক চিন্তা ভাবনা করতো, করে। করার পরে যখন মেয়েদের পাশে দিয়ে হেঁটে যায় তখন তার মধ্যে এই অবস্থাটা দেখা যায়। কিন্তু কামুক বিষয়ে চিন্তা করে কেন, তার মধ্যে অনেক বেশি সেক্সুয়াল ডিজায়ার ছিল, অনেক বেশি ডিজায়ার ছিল, কিন্তু তার পুরুষাঙ্গটা সঠিকভাবে উত্থিত হইতো না। এবং এর ইয়েটা ছিল, সে প্রচুর মাস্টারবেশন করেছে, অনেক মাস্টারবেশন করেছে। এই অবস্থাটা তার মধ্যে এমন একটা অবস্থা নিয়ে আসলো, অন্যান্য লক্ষণগুলো যখন মেলানো হয়, তার মেইন কমপ্লেইন ছিল এটা। অন্যান্য অবস্থাগুলো যখন মেলানো হয় তখন দেখা যায়, আমি নাক্সবমের সিমটমস পেয়ে নাক্সবম দিয়েছিলাম। সে যখন বিছানার মধ্যে থাকতো বা লেপ কম্বল মোড়া দিয়ে ঘুমিয়ে থাকতো, সাধারণত যে অবস্থা ছিল, আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি যখন
একটা মেয়ের পাশে দাঁড়িয়ে থাকলে, একটা মেয়ের পাশ দিয়ে হেঁটে গেলেই আপনার ইজাকুলেশন হয়ে যাচ্ছে। আপনি আপনার স্ত্রীর সাথে যখন লেপ কম্বল মোড়া দিয়ে গরম হয়ে শুয়ে থাকেন তখন কেমন হয়? বলে না, তখন হয় না। কিন্তু ওই সময় হচ্ছে, অন্য সময় হচ্ছে, বাইরে রাস্তায় অন্য মানুষের সামনে গিয়ে হচ্ছে, স্ত্রীর কাছে এই দুর্বলতাটা তার দেখা দিচ্ছে না। হুম। কেন এটা হলো? তার সে কাজ করতো যেখানে, সেখানে নাইট ডিউটি করতে হতো প্রচুর। নাইট ডিউটি করার কারণে সারা রাত জেগে থাকতো। সারা রাত জেগে থেকে, রাত জাগলে কিন্তু মানুষের হয়, মন দুষ্টু চিন্তা করে। ভালো মানুষের মন ভালো চিন্তা করবে, দুষ্টু মানুষের মন দুষ্টু চিন্তা করবে। নাগজমন তো ভালো মানুষ না, যার কারণে তার মনটাও দুষ্টু চিন্তা করে। সে রাত জেগে নাইট ডিউটিতে, নাইট ডিউটিতে তো মানুষও কম হয়, অফিসে যারা নাইট ডিউটি করে তাদের কলিগস কম থাকে। তার জায়গার মধ্যে বসে থেকে সে সে রাত্রিবেলায় চিন্তা ভাবনা করে বাস মাস্টারবেশন করে ফেলে। তার ওয়াইফ হয়তো বাসায় আছে, কিন্তু সে ওইখানে ডিউটিতে আছে, তারপরে সে এই করছে। এমত অবস্থায় আমি লক্ষণগুলো পেয়ে তাকে যখন নাক্সবম প্রয়োগ করি, খুব তাড়াতাড়ি তারা এটা রিকভার করে। সাধারণত এই অবস্থা থেকে খুব কম সময়ে রিকভার করে আসে। তারপরে এটা করে এসছিল একটা কেস বললাম। এখন নাক্সবম নিয়ে সংক্ষেপে কিছুটা কথা যখন বললাম, এর ভিতর থেকে কোনোখানে কোনো কোশ্চেন আছে কিনা, বা বুঝতে পারেননি কোথাও এরকম কোনো জায়গা আছে কিনা যদি বলেন, আমি একটু ক্লিয়ার করে ছেড়ে দিব। এরপরে যদি আর কেউ কিছু বলতে চায় আমরা সেটা শুনবো। ধন্যবাদ স্যারকে, অত্যন্ত চমৎকারভাবে নাকবুম আমাদের সামনে উপস্থাপন করেছেন। শুধু ডাক্তার ভাই বোনেরা, আপনারা শুনছেন হোমিওপ্যাথিক কল্যাণ সোসাইটি আয়োজিত স্বাস্থ্য সুরক্ষায় হোমিওপ্যাথি অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় নার্স ভূমিকা। আমাদের অতিথি ডাক্তার শফিকুল ইসলাম স্যারের আলোচনা এ পর্যন্তই শেষ। আপনাদের যদি কারো কিছু স্যারের কাছে আজকের আলোচ্য বিষয় নিয়ে জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ। আশা করি আজকের আলোচনা সকলেই। হ্যাঁ, ডক্টর শফিকুল ইসলাম স্যারের কাছে একটা প্রশ্ন আছে স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ স্যার, আপনাদের দোয়া। কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, অনেক ভালো আছে স্যার। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, একটু নার্স ভূমিকা এবং একটু হিপারসাল প্রায় কাছাকাছি স্যার। একটু যদি এদের এদের একটু মানে মাইন্ডগতভাবে একটু সূক্ষ্ম মাত্র করতেন স্যার, খুব উপকার হতো। মানে এরা দুজনেই দেখা যায় খুবই মানে উগ্র মেজাজ টাইপ, এরা দুজনেই। একটু যদি হ্যাঁ, আপনার সূক্ষ্মভাবে একটু পার্থক্য করেন স্যার, উপকার হতো স্যার। সূক্ষ্মভাবে পার্থক্য করতে হবে। একটু হালকা আচ্ছা, ঠিক করলে। আছে। হ্যাঁ, বিশেষ করে রাগের জায়গাটাই না অন্য জায়গাতেই? একটু মাইন্ড যতটুকু এদের সিমিলারিটি দেখা যায় বা একটু হালকা আচ্ছা আচ্ছা পার্থক্য দেখা যায় একটু করেন স্যার। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি করে দিচ্ছি। নাক্স ভূমিকার মাইন্ডটা তো আমরা বুঝতে পারলাম, তাই না? জি স্যার। হ্যাঁ। এখন হিপার সার্ফের বেলায় যদি আমরা যাই, তাহলে দেখেন নাক্সবুম সে রেগে গিয়ে কি করে। নাক্সবুম রেগে গিয়ে কি করছে? কাউকে আঘাত করার ব্যাপারে কতটুক নাক্সবুম আগ্রাসী, আর হিপার সার্ফ কতটুক আগ্রাসী? নাক্সবুম যখন রেগে যায়, হিপার সার্ফ একজনকে খুন করে ফেলতে পারে। নাক্সবুম কিন্তু সেটা কখনো করতে পারে না। নাক্সবুমের এই জায়গাটার মধ্যে একটা দুর্বলতা আছে। হ্যাঁ, নাক্সবুম রাগী, সে কটু কথা বলবে আপনাকে। অতটা কটু কথা হয়তো হিপারসালভ বলবে না। বিশেষ করে বাচ্চা নাক্সবমের বাচ্চা কি করবে, তার মা বাবার সাথে, মা বাবাকে অপমান করবে, কারোর সাথে হঠাৎ করে একবারে গালাগালি করে দিবে নাক্সবম। হিপারসালভ কিন্তু সেটা করবে না, সেটা করতে পারে না। তারা করতে পারে না বলবো না, করবে একটা সময় গিয়ে। সে যখন হিপারসালভ পরিপূর্ণ আসবে তখন সে ওই জায়গায় যাবে। আর নাক্সবম আপনাকে গালি দিবে, কটু কথা বলবে। হিপারসালভ মনে মনে রাখবে, আঘাত করবে, পরবর্তীতে এটা আরো বেশি চরম প্রতিশোধ নেবে। নাক্সবম শুধুমাত্র আপনাকে কটু কথা বলে বিদায়। হিপারসালভ পরবর্তীতে আপনার আর্থিক ক্ষতি করবে, আপনার মাথায় বাড়ি দিবে, এমনকি সে তার শত্রুকে হত্যা পর্যন্ত করে ফেলে। হ্যাঁ, রাগ করার পরে এলিমেন্টস ফ্রম অ্যাঙ্গারে যদি আমরা যাই,
রাগ করার পরে যে শরীরের মধ্যে আসে সমস্যা অ্যাংজাইটি চলে আসে, যে নাক্সের মধ্যে রাগের পরবর্তী অবস্থায় একটা অ্যাংজাইটি চলে আসে, উদ্বিগ্নতা চলে আসে, কেন না জানি আমার কি হয়, আমার ভবিষ্যৎ না জানি কত খারাপ হয়। কিন্তু হিপারের মধ্যে সেটা থাকে না। হিপার তো সামনে কি হবে না হবে সেটা চিন্তা করবে না, চিন্তা করলে আরেকজনকে হত্যা করতে পারতো না। একজনকে হত্যা করবে, হত্যা করলে তাকে জেলে যেতে হবে, ফাঁসি কাস্টে ঝুলতে হবে, এই চিন্তা হিপারের নাই, নাক্সের আছে। এই জন্য নাক্স যখন আপনাকে কটু কথা বলবে, রাগ করে কাউকে কিছু বলবে, রাগ করে যে তাকে আঘাত করবে, সে যদি আমার মাথায় একটা বাড়ি এটা শেষ। এই জন্য যে ভয়টা হিপারে, এই নাক্সের যে ইমোশনাল আমরা বলছিলাম, নাক্সের যে ইমোশনটা আছে, সেই ইমোশনটা হিপারের কখনোই থাকে না। নাক্সের মধ্যে যে হিংসা আছে, সেই হিংসাটাও হিপারের মধ্যে তত থাকে না যতটা নাক্সে আছে। কারণ নাক্স হিংসার বশবর্তী হয়ে ঝগড়া করবে, হিংসার বশবর্তী হয়ে কাউকে কটু কথা বলবে, হিংসার বশবর্তী হয়ে কাউকে অপমান করবে। হিপার কি করবে? রাগের বশবর্তী হয়ে কিছু করবে। কারণ রাগের বেলায় দুজনই 10-এ 10, 100-তে 100। রাগের বেলায় কেউ কাউকে ছাড়তে চায় না। বিশেষ করে আমরা যখন আরো পাই, আপনি যখন কোনো কোশ্চেন করবেন, এখানে রুগী হোক বা বাইরের কেউ হোক, যখন তাকে কোশ্চেন করবেন, কোশ্চেনের অ্যান্সারটা হিপার সুন্দর করে দিবে, আর নাক্সবুম অ্যান্সারটা দিতেই চাইবে না। যদি দেয় তাড়াতাড়ি দিবে এবং ভুলভাল উত্তর দিবে, আপনাকে সঠিক উত্তর দিবে না। কিছু মানুষ আছে না, পরীক্ষার খাতায় দেখাইতে চায় না, ওদের মধ্যে হিংসা অনেক বেশি, বিশেষ করে মেয়েদের মধ্যে পাওয়া যায়। এখানে আমাদের অনেক মেয়ে ফ্রেন্ডরা আছেন, কিছু মনে করবেন না। আমরা দেখেছি ছেলেদের চেয়ে মেয়েদের মধ্যে এই টেন্ডেন্সিটা বেশি, যে পাশের জন খুব ক্লোজ বান্ধবী কিন্তু তাকে দেখাবে না, পরীক্ষার খাতায় সে দেখাবে না। কি করবে? যদি উত্তর কথা বলে দেয়, কেউ সঠিক বলে দেয় শর্ট করে, কেউ আবার উত্তরটাই ভুল বলে দেয়। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? শেখ হাসিনা, হাসিনা, ধরেন MQ, এরকম MCQ আছে, শেখ হাসিনা, হাসিনা, খালেদা জিয়া, খালেদা। এখন আপনি কি বললেন? শুধু হাসিনা বলে দিলেন, পুরোটা বললেন না, ভুল উত্তরটা বলে দিলেন। এই নাক্স হচ্ছে এরকম করে, হিপার সেরকম করে না। কারণ হিপার এই ছোটখাটো বিষয় নিয়ে ধরে না, হিপার অন্য দিক দিয়ে আঘাত করবে। হিপার নাক্সের মধ্যে তার নিজের শরীর স্বাস্থ্য নিয়ে একটা চিন্তা ভাবনা থাকে, যে আমার নাজারে কি হয়। সে ডাক্তারের কাছে, একটু আমি বলেছিলাম যে ডাক্তারের কাছে বারবার নিজের স্বাস্থ্যের ব্যাপারে কথা বলবে, কিন্তু হিপার নিজের স্বাস্থ্যের চেয়ে অন্যদের কথা বেশি চিন্তা করে। অন্যদের স্বাস্থ্য বিষয়ে তার চিন্তাটা বেশি, নিজের স্বাস্থ্যের বিষয়ে চিন্তা কম। নিজের স্বাস্থ্য বিষয়ে চিন্তা করলে যে তুমি সুস্থ থাকলে তুমি তোমার পরিবারকে সুস্থ রাখতে পারবা, এই কথাটা হিপারের মাথায় ঢুকে না। হিপার কি করে? নিজে না খেয়ে হলেও অন্যকে খাওয়াবে, সেই যে না খেলে কতটা খারাপ হবে এই জায়গাটা পর্যন্ত হিপার চিন্তা করে না, কারণ হিপারের সামনের চিন্তা কম। এইরকম আর কি, কতগুলো ছোট 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 পার্থক্য করলে তো শত শত পার্থক্য করা যায়। আমরা ছোট ছোট করে এরকম পার্থক্য করে নিয়ে ওষুধ প্রয়োগ করব, ইনশাল্লাহ ভালো করব। স্যার অনেক ধন্যবাদ স্যার, অসাধারণ। আপনি মানে যেটা আমার তুলনামূলক পার্থক্য করলেন, খুব সুন্দর স্যার। আমি মানে এমনটাই চেয়েছিলাম, যেভাবে আপনি স্যার উপস্থাপন করলেন, স্যার যেভাবে আপনি ব্যাখ্যা করলেন, দুটার মধ্যে একটা পার্থক্য করলেন। আপনাকে অশেষ ধন্যবাদ স্যার। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যারকে। আমাদের আর কোনো দর্শকদের যদি স্যারের নিকট কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আমাদের আলোচনার সময় নির্দিষ্ট। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি আব্দুর রাজ্জাক সুন্দরগঞ্জ থেকে বলছিলাম। আপনি বলছিলেন যে আমি পরে জয়েন করছি তো। জি স্যার। তো নাক্স যে কপালে হাত দিয়ে ঘুমায়, হ্যাঁ, এবং তার বালিশটি উঁচু না নিচু, এবং এই কপালে হাত দিয়ে ঘুমায় কতগুলো মেডিসিন আছে? কপালে হাত দিয়ে ঘুমাই কতগুলো মেডিসিন আছে, আগে খুঁজে বের করেন তাহলে। কপালে হাত দিয়ে ঘুমাই কখন, কেন কপালে হাত দিয়ে ঘুমাই, এটা আমরা পাবো কোথায়? যেহেতু এইভাবে কোশ্চেনটা উঠছে কতগুলো মেডিসিন আছে, তার মানে রেপার্টরি থেকে কোশ্চেনটা আপনি করেছেন। আমরা তো ম্যাথমেটিক্যাল আলোচনা করছি, তাহলে রেপার্টরিতে আপনি এটা বের করেন যে কপালে হাত দিয়ে ঘুমাই কখন, এটা আমরা কোথায় পাই?
আমরা ফরওয়ার্ডে ফরহেডে? স্যার সমস্যা কি ঘুমানো নাকি? কেন সমস্যা ঘুমানোর হবে? রাত দিয়ে ঘুমা। হ্যাঁ, এটা তো আমার অভ্যাস, আমি কখন দিয়ে ঘুমাই, তাহলে তো জেনারেলাইটিস। আচ্ছা, আপনার অভ্যাস যদি আপনি হয় তাহলে এরপরে বলেন। জেনারেলাইটিস, জেনারেটিস, তারপরে তারপরে কপালে হাত দিয়ে ঘুমায়, তারপরে হ্যান্ড, তারপরে এটা কি কপাল, তারপরে হ্যান্ড। কপাল তারপরে হ্যান্ড, হ্যান্ডে গিয়ে মনে আসছে যেন সব পুরোপুরি। সেই স্যার ফুটবল খেলার মাঠের মতন কথা হচ্ছে। হ্যাঁ, বলে ফোরহেড দিয়ে হেড দাও, না হচ্ছে আমি শুনছি না সেরকম। স্যার হোল্ডিং হ্যান্ড অন ফোরহেড ডিউরিং স্লিপ, এটা হইতে পারে স্যার। যদি কি কি? মানে হোল্ডিং হ্যান্ড অন হ্যাঁ। ফোরহেড ডিউরিং স্লিপ, মানে যদি ডক্টর শাখাওয়াত স্যার যেভাবে বলতেছেন এই উপায়ে এভাবে বলা যেতে পারে স্যার। হোল্ডিং হেড মানে হোল্ডিং হ্যান্ড অন ফোরহেড ডিউরিং স্লিপ, মানে যদি এটাকে মানে বলা যায় কি, ডক্টর শাখাওয়াত স্যার যেভাবে বলতেছিলেন সেটাকে একটু মানে মনে করলাম আর কি। না, আমাদের হচ্ছে মূল জায়গাটা কোথায়? আমরা মেডিসিন সিলেকশনের জন্য মূল জায়গাটা কোথায়? যেমন কপালে হাত দিয়ে ঘুমায় বা কপালে হাত দিয়ে ঘুমায় না, সেটা কিন্তু মেডিসিনের মূল পয়েন্ট না। আমি আসছি সেখানে, সেটা মূল পয়েন্ট না। তাহলে মূল পয়েন্টটা আমাদের কোথায়? মূল পয়েন্ট হচ্ছে তার ইয়ের উপরে যেতে হবে, তার ক্যারেক্টারের উপরে যেতে হবে। ক্যারেক্টারে যদি আমরা যাই, সেই ক্ষেত্রে আমাদের যে সিমটমস গুলো আছে তার উপরে নির্ভর করবে যে আমরা মেডিসিনটা কতটুকু সঠিকভাবে নিয়ে আসতে পারছি, তাই না? জি স্যার। তাইলে আমাদের মেডিসিনের ক্যারেক্টারটা, যে কয়টা সিমটমস আমরা বলি, সেই কয়টা সিমটমস যদি মনে রাখতে পারি, অবশ্যই এর সাথে আরো অনেক কিছু লক্ষণ থাকে, কিছু অদ্ভুত অসাধারণ বিরল লক্ষণ দরকার হয়। এখানে আমরা যে মেডিসিন গুলো বলি, যে সিমটমস গুলো বলতে পেরেছি, সবগুলোই অসাধারণ অদ্ভুত না। কিছু কিছু অদ্ভুত অসাধারণ একক লক্ষণ বের হয়ে এসেছে। কিছু কিছু অদ্ভুত অসাধারণ একক লক্ষণ বের হয়ে এসেছে, কিন্তু অনেকগুলো তো আসছে না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? তখন আমাদের মেডিসিনটা, রেপার্টরিটা ভালো করে জানা থাকলে আমরা তার লক্ষণটা ধরে ধরে সেই জায়গায় যেতে পারি। সেই জন্য সেটা দরকার হয়। স্যার আপনার আলোচনাটা খুবই সুন্দর হয়েছে, যে একটি যে নাক্স ভূমিকার উপর যে সুন্দর আলোচনা করছেন, এর থেকে সুন্দর আলোচনা আর হয় না। না, আমাদের স্যাররা এখানে আছেন যারা, ওনারা আরো বেশি সুন্দর আলোচনা করেন। না, আপনার আলোচনাটা আজকে খুবই খুবই একটা সুন্দর আলোচনা, যেটা অসাধারণ। যে তথ্য দিয়ে ঠিক যেভাবে আছে, তাহলে এরপরে আমাদের আলোচনা হবে। স্যার আজকে আলোচনাটা এত সুন্দরভাবে ব্যাখ্যা করলেন স্যার, মানে পুরো নাচদমটা এত সুন্দরভাবে কভার করছেন স্যার, মানে কিছু আপনাকে প্রশ্ন করার কোনো অবকাশ নেই স্যার। মানে কি বলবো, বিশেষ করে এদের যেই মানে বা তাদের চারিত্রিকগত যে বৈশিষ্ট্যটা স্যার এত চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন স্যার, মানে তা ভাষায় প্রকাশ করার মতো না স্যার। আমাদের অসাধারণ স্যার। আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যটা দরকার। চারিত্রিক বৈশিষ্ট্য জি স্যার। যত সুন্দর হবে, তত সুন্দর ভাবে আপনি করতে পারেন। ইয়েস চারিত্রিক বৈশিষ্ট্য, অবশ্যই। ক্যারেক্টার যত তুমি সুন্দর করে গড়ে তুলতে পারবেন, ততই তার মূল্যবান বোধ এবং সব দিক দিয়ে তার চরিত্র ফুটে ওঠে। একটা যেমন পদ্ম ফুলটা যেমন ফুটে ওঠে স্যার, এত সুন্দরভাবে, ঠিক এই ক্যারেক্টারটা এত মানে আপনার বোঝানোটা দারুণ হচ্ছে। সে যেমন ব্যাকরণ করে না, ব্যাকরণের রচনা যে সুন্দর করে তার চারিত্রিক গঠন করে করে লেখা হয়, একদম ওই অত সুন্দর করে বলেছেন। আমি মাঝে এসে ওপেন করেছি, পাইনি, খুঁজতে খুঁজতে মাঝপথে ধরেছি, যার জন্য আমি আর কোনো কোশ্চেন করতে পারছি না।
আচ্ছা, কোশ্চেন ধন্যবাদ। আমাদের আসলে সবসময় কোশ্চেনটাই শেষ না, আমরা শেষ পর্যন্ত যেটা চাই সেটা হচ্ছে আমরা যখন আলোচনা করি, আমি যেটা করি, আমাদের স্যাররা যখন আলোচনা করেন তখন কি করি, সেখান থেকে কথাগুলো একটু 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 করে যেটা ভালো লাগলো নিয়ে আসলাম, ইয়েস, সামনে ইয়েস। খাতা কলম নিয়ে তারপরে আমরা আলোচনাটা শুনতে বসলে ভালো হয়। আমি করি আর কি এটা যখন না, শুনি। আমিও আজকে করি স্যার, আমিও করি, কিন্তু আজকে আর সময় পাইনি, আস্তে আস্তে আজকে দেরি আলোচনাটা করবো। আপনি খুঁটিনাটি সমস্ত বিষয়গুলা হ্যাঁ, করেছেন, কিন্তু এই আলোচনাটা খুব সুন্দর হয়েছে। প্রত্যেকটা ছোট ছোট আলোচনা, প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়গুলো মানে আপনি টপিক করে দিচ্ছেন। টপিক স্যার, জি স্যার। ওই যে আমাদের এক বন্ধু প্রশ্ন করছিল যে মাথার উপর হাত দিয়ে ঘুমায় কতগুলো ওষুধ, জি স্যার। এরকম বোধহয় প্রশ্নটা ছিল, এই তো জি স্যার। হ্যাঁ, নাকি? জি স্যার। খুব সম্ভবত 22টা হ্যাঁ, ওষুধ, তার মধ্যে একটা ফার্স্ট গ্রেড পালসিটিলা, একটা হলো সেকেন্ড গ্রেড, তার মধ্যে নাগভ্রমা হলো সেকেন্ড গ্রেড, বাকি আরো 3টা আর্জেন্ট মেটালিকাম, প্ল্যাটিনাম আর ল্যাকারিনাম। থ্যাংক ইউ স্যার। জি স্যার। থ্যাংক ইউ স্যার। সামনে থাকলে এই সুবিধা, আপনারা গুরুরা সামনে থাকলে এই সুবিধা আমাদের উদ্ধার করতে পারেন। আমার সামনে রেপার্টারে থাকলে বের করে দিতাম। মাথার নিচে হাত দিয়েও যদি ঘুমায় তাও কিন্তু নাগভ্রম সেকেন্ড গ্রেড। একটু বলবেন। তখন 21টা ওষুধ আছে। আমি কি শফিক স্যার, আমি রুব্রিক জানি, আমি ওষুধ জানি। স্যার জানেন, স্যার জানেন। স্যার আমি রুব্রিক জানি না তো। স্লিপে যাবেন, স্লিপে যা পজিশনে যাবেন, অফ দি বডি, আর্ম পজিশন, হেড ওভার আর হেড আন্ডার। থ্যাংক ইউ দেখছেন স্যার। আসসালামু আলাইকুম। আমি রেপার্টরি তো দুর্বল। আফজালুল স্যার, আপনি কি চলে যাচ্ছেন নাকি? জি স্যার। হ্যালো। হ্যাঁ স্যার এখানে বলেন। অনেক সিনিয়র স্যার রয়েছেন। আমাকে একজন আমাকে একটা প্রশ্ন করেছিল, আমার একটা চাচতো ভাই, উনি আবার হোমিওপ্যাথি ডাক্তার। আমি আসলে ওনার প্রশ্ন উত্তরটা দিতে পারিনি। উনি বলছিল যে নাক্স ভূমিকা সচরাচর রাত্রে ব্যবহার করতে বলা হয়, মানে রাত্রে প্রয়োগ করতে বলা হয়, এবং দেখা গেছে অনেক ডাক্তার খাবারের পরে, বা আবার যিনি প্রশ্ন করছেন উনিও বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্টের মধ্যে রাত্রে খেতে বলেন এবং খাবারের পরে। তো উনি আমাকে বলছিল যে খাবারের আগে দিলে, যদি আগে দেয় তাহলে একটা প্রবলেম হয়, আর পরে দিলে আরেকটা প্রবলেম হয়। সে প্রবলেম দুটো কি, কিন্তু আমি বলতে পারিনি, উনিও আমাকে বলেননি। এখন আপনারা যদি এখানে কারো জানার থাকে একটু বলবেন কি, যে নাক্স ভূমিকা খালি পেটে মানে খাবারের আগে খেতে দিলে কি প্রবলেম হতে পারে, আর খাবারের পরে দিলে কি প্রবলেমটা হতে পারে। কি প্রবলেম হয় আপনাকে কে বলছিল? আগে সেখানে আসি। এখানে বলছিল হচ্ছে আমার এক চাচাতো ভাই, ও হোমিও ডাক্তার। তো ওনার চেম্বারে আমি একদিন বসেছিলাম, তো উনি আমাকে বললো যে তুমি তো অনলাইনে অনেক ক্লাস করো, দেখি যে তুমি একটা সংগঠনের সাথে জড়িত, অনেক কিছু আছে, তোমার সাথে অনেক ডাক্তার আছে, আমি তো একটা প্রবলেম পাইছি, তো তোমরা এটা জানো নাকি? আমি বললাম আসলে ওইভাবে তো ইয়ে করি নাই কখনো, আসলে অ্যানালাইসিস করে দেখি নাই, আমি জিজ্ঞাসা করবো, উনি জানতে পারি তাহলে আমি আপনাকে জানাবো, এই আর কি। মানে সাধারণত ওনার প্রশ্নটা কি? ওনার প্রশ্নটা হচ্ছে খাবারের আগে যদি নাক্স ভূমিকা ব্যবহার করা হয় তাহলে একটা সমস্যা হয়। কি সমস্যা হ্যাঁ, হয় সেটাই বলছে। এখন উনি আমাকে বলেন। ওকে জিজ্ঞেস করেন যে লেখকের নাম কি, বইয়ের নাম কি। ও যদি লেখকের নাম বই বলতে দিয়ে পারে, না। আমি পৃষ্ঠা নাম্বার বলি, ও খালি বইয়ের নাম বলতে পারেন। না, উনি নাকি প্রয়োগ করে দেখেছে প্রবলেম হচ্ছে, সেটা উনি হচ্ছে জানেই না, উনি আমার কাছে উনি যা ওরকম বলছে বলেন না। তা শোনা কথা, এবং জানে না, না জেনে কথা বলছে। উত্তর আমার কাছে আছে, উত্তর দেবো, কিন্তু আমি আপনাকে ধরছি এখন যে উনি যে বলছে, কি সমস্যা হয় আর কোথায় পেয়েছে। একা একা পাইলে তো হবে না, পৃথিবীতে আরো বড় বড় পণ্ডিত এলো আর গেল, তারা কেউ বলে না উনি পাইছে কোথায়। স্বপ্নে পাইলে তো চলবে না। সেটা আমি যেটা বলছিলাম, আমাকে যেটা বলছিল আমার তো স্বাস্থ্য ভাই, বড় ভাই, তা আমি তো আর তর্ক করতে পারি না। কারণ আমি বললাম আমি তো আপনাদের তো কোনো সমস্যা শুনি না, আমি পাই না। যদি ওনার নাগভ্রম ছেলে আমার সকালবেলা, খেয়াল করেন, আপনি প্রশ্ন যেহেতু করছেন আপনার জানা দরকার, আর ও আপনার শিখাইছে, তা আপনি যে কাল সকালবেলা ওর শিখাবেন। নাগভূমিকা সকালবেলা খালি পেটে নিম্ন শক্তি ঘন ঘন খেলে পিঠের দাঁড়ি বাঁকিয়ে যে ধনুষ্টঙ্কার হওয়ার সম্ভাবনা থাকে, টিটিনাস হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, শুধুমাত্র সকালবেলা খালি পেটে নিম্ন শক্তি ফ্রিকুইন্ট খেলে ওই সম্ভাবনা থাকে।
আদারওয়াইজ নয়, মনে থাকে। বোঝা গেছে? স্যার বুঝতে পারছি স্যার। জি, অন্য কখনো নয়। আর রাত্রিবেলায় নাকঘুমটা ঘুম যাওয়ার আগে খেতে বলা হয়েছে এই কারণে যে সাধারণত অ্যান্টিসরিক ওষুধ খাওয়ার পরে মানুষের মধ্যে যেন কোনো কারণে উত্তেজনা না আসে, তাহলে কাজের হ্যাম্পার ঘটে। যদি কেউ ঘুমানোর আগে খায়, দিয়ে ঘুমিয়ে যায়, অর্থাৎ কোনো ধরনের উত্তেজনা আর তার মধ্যে আসলো না, তবে ওষুধটা ভালো কাজ করে। যে কারণে নাকঘুম যেহেতু নিজে একটু উত্তেজিত পাবলিক, ওকে খাইয়ে দিয়ে ঘুমাইতে করেছে, তুই আর উত্তেজিত হইস না, ঘুমা। অ্যান্টিসরিক ওষুধ খাওয়ার পরে উত্তেজনা বা শারীরিক পরিশ্রম বেশি না করার জন্য কিছু কিছু মনীষী পরামর্শ দিয়েছেন যে খাওয়ার পরে সে রিল্যাক্সে থাকবে, শারীরিক কাজ পরিশ্রম কিংবা মানসিক উত্তেজনা যেন না হয়। তো খায়া ঘুমাইলে তার শারীরিক কাজও থাকলো না, মানসিক উত্তেজনারও সুযোগ থাকলো না, তাহলে কাজটা ভালো করে। ব্যাখ্যা কি আমি জানি না। সুন্দর স্যার, ধন্যবাদ স্যার। আমার মনে হচ্ছে আপনার অ্যানসারটাই সবচেয়ে উত্তম এবং সঠিক হয়েছে। যদিও আমি বড় আমি ওনার পণ্ডিতের বই ছেলেকে থেকে আবার বলছি, আমি বড় পণ্ডিতের বই থেকে বলছি, যাই না বলছি। আমি যে বই লিখছি সে বইয়ের মধ্যে তথ্য আছে। থ্যাংক ইউ স্যার। আর আমি আমার ওনার ছেলেকে প্রশ্নটা করেছিলাম, ওনার ছেলে হোমিও ডাক্তার। ওনার ছেলে আমার কাছে যেটা বলছিল যে ওর আব্বুর কাছ থেকে শুনছে যে আমি বুঝে গেছি অলরেডি কোন দাঁতের চিকিৎসা করে, যদিও আমি স্টুডেন্ট। সেটা হচ্ছে ও অ্যান্সারটা দিছে যে সকালবেলা যদি খায় তাহলে মানে গ্যাস, আমরা যে গ্যাসের জন্য সরাসরি করি, গ্যাসটা ওখানে সাপ্রেস হয়। যে যারা মানে ক্রনিক। তার একটা জিনিস কি বলি, ওটা কখনোই নাকি ভালো হবে না। বলি আমাদের শফিক স্যার যেভাবে খুব স্মার্টলি বলেন, নাসির স্যার যেভাবে স্মার্টলি বলেন, প্রচুর বই ঘেঁটে কম্পেয়ার করে বলেন, আমি অত কম্পেয়ার করতে পারি না, আমি অত স্মার্টলি বলতে পারি না। আমার কথাবার্তা একটু কর্কশ, মানে অত মিষ্টি নাই। শফিক স্যারের নানি তো যখন হয়েছিল তখন তার মধু খাওয়াছিল, আমার নানি কি বোধহয় সরিষার তেল খাওয়াছিল, মধুর বোতলটা টেনে দিতে যা সরিষার তেলের বোতল দিয়ে ফেলাইছিল, ঝামেলা হয়ে গেছিল ওই জায়গায়। যেমন যেমন বলি সরিষার তেলেই সরিষার তেলে ঝাঁজ বেশি না, ঝাঁজ বেশি একটু তিলও বাদাম থাকলে স্যার ঝাঁজ আরো বেশি হয়। স্যার গল্পটা শুনেন। এই যে আমরা বলি যে একটা রোগী যদি আমার সামনে এসে বস মিনিট 10 আমি যদি তার ভালো করে তাকিয়ে থাকি, কোনো কথা জিজ্ঞাসা না করেও একটা বড় সিমটম রোগীর মধ্যে যদি থাকে, সেটা দেখে আমরা ইগনেসিয়া নির্বাচন করতে পারি। কি কতক্ষণ পর পর সে বড় নিঃশ্বাস ফেলে, দীর্ঘ নিঃশ্বাস ফেলে, কেন? তার মনের মধ্যে একটা চাপা কষ্ট। তো দীর্ঘ নিঃশ্বাস তো নেট্টামিউরের মধ্যেও আছে। তফাৎ করবো কি দিয়ে করবো, দিয়ে করবো। তো এখন নাক্সভোমের মধ্যেও কিন্তু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বা পড়ে, এটি সেকেন্ড গ্রেড। যদি নাক্সভোমের আত্মসম্মানে বা সম্মানে আঘাত লাগে, ইগনেসিয়ার মানসিক কষ্ট চাপা পড়ার কারণে, নেট্টামিউর মানসিকভাবে আঘাত পাওয়ার কারণে, আর নাক্সভোম হচ্ছে আত্মসম্মানে আঘাত লাগার কারণে। তিনজনের কিন্তু দীর্ঘ নিঃশ্বাস পড়ছে, দুটা শীতকাতর, ইগনেসিয়া আর নাক্সভোম। তো নাক্সভোম আর ইগনেসিয়াকে তফাৎ করা কিন্তু খুবই সহজ। নাক্সভোম এত বেশি খুঁতখুঁতে যে তার অফিসটা, তার বাসাটা, তার রুমটা আর্সেনিকের মতো সাজানো গোছানো টিপটপ থাকা চাই, একেবারে নিখুঁত, ঝকঝকে টকটকে। আমাদের এক বন্ধু প্রশ্ন করছিল হিপাসালফের সাথে নাক্সভোমের তফাৎ, একটা জায়গায় কিন্তু মিল আছে। 7টা ওষুধের মানুষেরা বা রুগীরা হোমিওপ্যাথি ওষুধ অপছন্দ করে, তার মধ্যে হিপারও আছে, নাক্সভোম আছে, দুটাই বদমেজাজি। কিন্তু যতটা নাক্সভোম ফিটফাট, হিপার এতটা নয়। নাক্সভোমের মানুষেরা কোথাও 5,000 টাকা দান করেছে, সে চায় এটা মাইকে অ্যানাউন্স করে বলুক যে আমাদের শফিক স্যার 5,000 টাকা দিয়েছে, কারণ সে সমাজকে সহায়তা করতে চায়, সামাজিক কাজ করতে চায়, কিন্তু সে চায় তার কাজের স্বীকৃতিটা মানুষ স্বীকার করুক, প্রকাশ করুক, প্রচার করুক। সে চায় তার প্রচার, সে সহযোগিতা করতে চায়, সে তার প্রচারও চায়। আর এরা সাংঘাতিক দুঃসাহসী, মাথা ফাটিয়ে দেবে কিন্তু পিছনে সরবে না। হিপাসালফ নাক্সভোমিকের চেয়ে অনেক বেশি সন্ত্রাসী কার্যকলাপ করে, প্রয়োজনে বাড়ি আগুন দিয়ে পুড়ি। কিন্তু নাক্সভোমও কম না। নাক্সভোমের যদি রাগ হয় তো বাচ্চার গলা টিপে মেরে ফেলতে চায়, স্বামীর গলা টিপে বউ মেরে ফেলতে চায়, সেও কিন্তু কম না। কিন্তু তফাৎ আছে কতগুলো জায়গায়।
যেমন কাতরতা গিয়াই দুটাই শীত কাতর, কিন্তু দেখবেন হিপাত চাচ্ছে বেশি শীত কাতর। তফাৎ করার অনেকগুলো জায়গা আছে, মজার মজার জায়গা আছে। শফিক স্যার এত সুন্দর করে চারিদিক নিখুঁত করে তুলে ধরে ধরে বলেছেন যে আমার মনে হয় যদি কেউ শুরু থেকে, আমি এই যে ক্লাসে ঢোকার পরে আমাকে অন্তত 15 বার বাইর হইতে হয়েছে, দেশের বাইরে দেশের থেকে বারবার কল আসছে, যে কলটা না ধরে ডিস্টার্ব করতে থাকবে, বের হয়ে আমাকে কল ধরতে হয়েছে। এই যে এখনো একজন 4 বার ডিস্টার্ব করছে, কেটে দিচ্ছি কিন্তু সে বোঝে না। এইগুলি তো বোঝা উচিত স্যার, যে যে কেন কারণে পুরা তার অনেক ব্যাককাল আছে, মোবাইল কিনে কিন্তু মোবাইলের ব্যবহার জানে, কাটে দিলে অপেক্ষা কোথায় সে বুঝে না। আমি এই হ্যাঁ। ক্লাসটা থেকে অনেক কিছু বঞ্চিত হইলাম, যা স্যার বললেন আমার অনেক কিছু ছুটে গেল। স্যার আপনার ম্যাথমেটিক্যাল থেকে অনেক নাগভূমের কিছু একটা নিয়ে মজার লক্ষণ আছে, যেটা ডাক্তারের কাছে এসে বলবে, নাগভূমে সাধারণত দুটো সমস্যা খুব বেশি দেখা যায়, যে এদের অনিদ্রা এবং কোষ্ঠবদ্ধতা। রুগীকে এসে বলবে, ডাক্তার আপনি আমার সবকিছু পরে ভালো করেন, অসুবিধা নাই, একটা ওষুধ দেন যাতে করে আমার একটু ঘুম হয়, আমার ঘুম হইলে আমি শান্তি পেতাম, তারপরে আপনি বাকি রোগ আমার পরে সারেন। ঠিক এই কথাটা এক্স্যাক্টলি বলবে। একজন মনীষী বলছে, ঠিক এই কথাটা এক্স্যাক্টলি যদি কেউ এসে বলে, নাগভূমের দিকে আপনি একটু দৃষ্টি দিবেন। আবার কোন রুগী এসে বলবে, ডাক্তার সাহেব আমার সবকিছু পরে সারান, একটু ওষুধ দেন, কতদিন ধরে যে মনটা ভরে পায়খানা করিনি, অশান্তির শেষ নাই, একটু যদি ক্লিয়ার হয়ে পায়খানা হতো আমার মনটা শান্তি হয়ে যেত, তারপরে আপনি সব সারান, আপত্তি নাই, কিন্তু আগে একটু পায়খানা হওয়ার ওষুধ দেন। মানে এই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করে। এই একটা কথা শুনেও কিন্তু বোঝা যাইতে পারে যে ও নাগভূম হলে হতেও পারে, কিন্তু এই কথার উপর ভিত্তি করে নাগভূম দিয়ে দিলে আবার চলবে না। আমাদের শফিক স্যার বলছিলেন কিছু পিকুলিয়ার লক্ষণ, অনেকগুলা পিকুলিয়ার লক্ষণ নাগভূমে আছে। এর আত্মহত্যার কথা বলে বেড়ায়, কিন্তু আত্মহত্যার সিদ্ধান্ত কখনো নেয় না, ফার্স্ট গ্রেডের লক্ষণ। অর্শের রক্তচাপ যদি চাপা পড়ে তাহলে তার পেট ব্যথা হয়, এটাও ফার্স্ট গ্রেড। মদ পানের কারণে দৃষ্টিশক্তি কমে যায়, এটি অবশ্য অদ্ভুত লক্ষণ বলা উচিত নয়, কিন্তু এটি একটি ফার্স্ট গ্রেডের লক্ষণ। অতিরিক্ত কফি পান করলে মুখমণ্ডলে ব্যথা হয়, ফার্স্ট গ্রেড। কোষ্ঠবদ্ধতায় অনেক চেষ্টার পরে সামান্য মল নির্গত হয়, এটি একটি ফার্স্ট গ্রেডের লক্ষণ। সব সময় প্রস্রাবের বেগ লেগেই থাকে, যা উত্তাপে উপশম, এটি একটি ফার্স্ট গ্রেডের লক্ষণ। আবার স্বাস্থ্যবান মানুষদের স্বপ্ন দোষ হয়, এটিও ফার্স্ট গ্রেডের লক্ষণ। যদি কোনো মোটাসোটা মানুষ বলে আমার খুব স্বপ্ন দোষ হয়, অন্যান্য চিত্র যদি ঠিক থাকে, তাহলে ফার্স্ট গ্রেডের এটি একটি নাগভূমের লক্ষণ। মাঝরাতের পর থেকে একেবারে সকাল পর্যন্ত শুষ্ক কাশি হতেই থাকে, ফার্স্ট গ্রেডের লক্ষণ। যত শ্বাস প্রশ্বাস নেয়, শ্বাস প্রশ্বাস তত কষ্টকর হয়, এটি সেকেন্ড গ্রেডের একটি লক্ষণ। এরকম অনেকগুলো ফার্স্ট গ্রেডের, সেকেন্ড গ্রেডের, কোনোটা পিকুলিয়ার নয়, অনেক সুন্দর সুন্দর কিছু লক্ষণ আছে। নাগভূম এরকম যে তার কোনো কাজে বাধা দেওয়ার উপায় নাই, তাইলে কিন্তু সে চটে যাবে। ধরেন শার্টের বোতামটা খুলছে, একটু সুতাতে আটকায় গেছে বোতামটা, ধীরে সুস্থে খুলবে না, টাইনে ছিঁড়ে ফেলে দেবে, তোর গুষ্টি বেচি। বাসায় হাঁটছে বা কোথাও হাঁটাহাঁটি করছে, চলাফেরা করছে, হঠাৎ করে তার পায়ে বাঁধে গেছে চেয়ারটা কিংবা একটা বাটি কিংবা একটা বদনা কিংবা একটা বাসনপত্র, লাথি দিয়ে একেবারে ফুটবলের মতো দূরে পাঠিয়ে দেবে আর গালাগালি শুরু করবে। মানে তার পায়ে বাঁধলো কেন? মানে এক কথায় তার কোনো কাজে বাধা দেয়া যাবে না, সে খুব স্বাধীন চেতা, সাংঘাতিক স্বাধীন চেতা। ওই যে স্যার বলছিলেন যে আমার সহালে ক্ষুধা বেড়ে যায় সাংঘাতিক, এটাও কিন্তু ফার্স্ট গ্রেডের লক্ষণ। প্রতি 3 দিন পর পর রাতে স্বপ্ন দোষ হয়, প্রতি 3 দিন পর পর, একেবারে মেপে মেপে, ফার্স্ট গ্রেডের লক্ষণ। যারা খুব ধনী এবং উচ্চবিলাসী মানুষ তাদের স্বপ্ন দোষ হয়, এটিও ফার্স্ট গ্রেডের লক্ষণ। দীর্ঘ সময় ঘুমার পরেও তার শান্তি মিটে না, তৃপ্তি আসে না, এটাও ফার্স্ট গ্রেডের লক্ষণ। রাগের পরে ক্রমে জ্বর এবং শীত আসে, এটি ফার্স্ট গ্রেডের পিকুলিয়ার লক্ষণ। এরকম অসংখ্য সুন্দর সুন্দর লক্ষণ আছে। না স্যার, আমি যখন ফুটবল খেলতাম ফার্স্ট ডিভিশনে, তখন হয়তো ধরুন 3 দিন 4 দিন প্র্যাকটিস করলাম না, হয়তো কোনো শরীর খারাপ, কিন্তু আপনি ওই যে বললেন না পরপর 3 দিন মানে স্বপ্ন দোষ, পরপর 3 দিন স্বপ্ন দোষ হয়ে যেত। আবার একটা জিনিস, যে তার একটা ভ্রান্ত বিশ্বাস আছে যে আমার হৃৎপিণ্ড যদি কাজ নাও করে তাও আমি বেঁচে থাকতে পারবো, এটি পিকুলিয়ার, সেকেন্ড গ্রেডের একটা পিকুলিয়ার লক্ষণ। এটি তার মধ্যে একটা ভ্রান্ত বিশ্বাস কাজ করে। আমার বন্ধুদের বললে অবাক হয়ে যেত, বলে কি রে তুই মানুষ নাকি। আবার একটা অদ্ভুত লক্ষণ আছে সেকেন্ড গ্রেডের, খাওয়া দাওয়ার পরে কেউ আমার কপালে জ্বালা করা ব্যথা করে। আবার আমি পায়খানা করতে বসলে আমার মুখের স্বাদ টক হয়ে যায়। অপমান যদি হয় কোনো কারণে, তাহলে আমার দাঁত ব্যথা বেড়ে যায়। এরকম কতগুলো জিনিস বুঝছেন, অদ্ভুত লক্ষণ আছে। আচ্ছা আচ্ছা।
আবার ঢেকুর উঠতে আছে, কোনোভাবে ঢেকুর বন্ধ হচ্ছে না, তখন সে হাতের আঙ্গুল দেয়, যদি কপালে বা কানের পিছনে একটা আঘাত করে ঢেকুর ওটা কমে যায় বা বন্ধ হয়ে যায়। পিকুলিয়ার লক্ষণ, এরকম অনেকগুলো পিকুলিয়ার লক্ষণ আছে স্যার। পাকস্থলীর সমস্যা হয়েছে, পাকস্থলীর সমস্যা হয়েছে, একটা হাঁচি দিল, ব্যাস আরাম পেয়ে গেল। আবার পোশাকটা খুললো, তার পেটে বায়ু জমে গেল, পেট ফুলে গেল, তবে ডাক্তার বাবু কি বলবো, শার্টটা খোলার পরের থেকে সালা আমার পেটটা ফুলে গেছে। আবার প্রস্রাব পায়খানার বেগে একসাথে আসে, আবার তার মধ্যে একটা অনুভূতি এরকম সেন্সেশনটা মারাত্মক, যে আমি যদি হাঁটি তাহলে মনে হয় আমার নাড়ি বুড়ি পড়ে যাবে পিছন দিয়ে, এই জন্য আমি সাবধানে হাঁটি। এরকম অনেক পিকুলিয়ার লক্ষণ আছে। পিকুলিয়ার মানে এটা ভীষণ পিকুলিয়ার। আবার যদি তার পায়ের তলায় স্পর্শ করেন তাহলে তার খিঁচুনি শুরু হয়ে যাবে। শুনে তো হাসি আসছে। বা সন্ধ্যে শোয়ার পরে শরীরের উপর অংশে শীত শীত করবে। আবার যদি দৌড়ায় তাহলে শরীরের নিচের অংশে রোগ লক্ষণ তার কমে যায়। আবার ধূমপান করলে তার হাত কাঁপে। আবার কোনো কারণে তার সম্মানে আত্মসম্মানে আঘাত লেগেছে, তখন ঘুমের মধ্যে তার হাই উঠতে থাকে। অনেক সময় খোলা বাতাসে হাঁটলে সে অজ্ঞান হয়ে যায়। আবার কয় স্বামী স্ত্রী মেলামেশার পরে তার জ্বর এসে পড়ে, এত জ্বর যে শরীর পুড়ে যাওয়ার মতো অবস্থা, তবুও শরীর সে ঢেকে রাখে। আবার শ্বাস নেওয়ার সময় দাঁত ব্যথা করে। এগুলো অনেক পিকুলিয়ার লক্ষণ আছে। স্বামী স্ত্রী যদি নাক্সের রোগী হয় তখন অবস্থা কি হবে? জি স্যার। স্বামী স্ত্রী দুইজন যদি নাক্সের রোগী হয় অবস্থা কি হবে? পরশুদিন ভাইবা বোর্ডে বসি কলেজে, ছেলে মেয়েরাকে বলছি লাইকোপোডিয়ামের একটা পিকুলিয়ার লক্ষণ বল, তো সবাই তো অ্যাডাল্ট, কেউ বলতে পারে না। আমি যেন গাধার গোষ্ঠীরা, পৃথিবীতে জীবজন্তু মানুষ যেই আছে ওই মেলামেশার সময় সাংঘাতিক আনন্দ অনুভব করে, একমাত্র লাইকোপোডিয়াম ওই আগামের সময় ঘুমিয়ে পড়ে। পোলাপান তো হাইসে খোটাখটি করে মরে গেলাম, হাসলে চলবে না। এরূপ পিকুলিয়ার লক্ষণ কিন্তু বাপের বাড়ি শ্বশুর বাড়ি খুঁজলেও পাবি না, লেখা রাখ। যাক স্যার, আমাদের সায়েন্সের অনেকগুলো পিকুলিয়ার লক্ষণ দিয়ে আমাদের খুব চমৎকার ভাবে আজকে ক্লাসটা শিখাইলেন। ধন্যবাদ স্যার। প্রতিদিন আপনার কাছ থেকে এরকম তথ্য চাই। আমাদের তরুণ বন্ধুদের যে উদ্দেশ্যে বলি, হোমিওপ্যাথি ওষুধ বিশ্বাস করে না। এরকম 7টা ওষুধ আমরা পাই, নাক্সভোম তার মধ্যে একটা, কোস্টিকা, মিপাসাপ, লাইকোপোডিয়াম, নাইট্রিক অ্যাসিড, সিপিআই এবং কার্সিনোসিন। প্রত্যেকটা ওষুধই হচ্ছে মেজাজি। সবাই ভালো থাকবেন স্যার। আমি দুঃখিত যে প্রথম দিন আমার ক্লাসে থাকার কথা, আমি মোবাইল হাতে করে বসে আছি, ক্লাসে ঢুকবো, আমার ভাগ্নি জামা এসছে, গল্প শুরু করছে। রাত 1টা পর্যন্ত গল্প করা যখন হয়েছে, তখন মোবাইলে টোকা দিয়ে দেখি যে আমাদের সাখাওয়াত স্যারের মেসেজ। আমি করে কাম সারছে মামা, এই যে আমি লেকচার শোনার জন্য মোবাইল হাতে করলাম, তুমি এসে গল্প শুরু করলে, রাত 1টা বেজে গেছে, লেকচার তো শেষ। লেকচার শোনা হয়নি, অথচ লেকচার শোনার জন্য জায়গায় বসে আছে। স্যার, আপনাকে দেখলে যখন আমরা শ্রোতা হই তখন আমাদের সাহস বাড়ে, ধৈর্য বাড়ে, আর যখন আলোচনা করতে যাই তখন হাত পা থরথর করে কাঁপে। গুরুর সামনে তো বলা যায় না। কি রাতের বেলা মাছ দিলেন? না স্যার, কেন? স্যার আপনার সাথে ক্লাসের আকর্ষণটা আরো বেড়ে গেল স্যার। স্যার একটা জিনিস, একজন মনীষী বলছে, স্যার একজন মনীষী বলছে স্যার, যে অ্যাকচুয়ালি যার মধ্যে শুধুমাত্র নাক্সভোমের লক্ষণ, কোন মানুষের মধ্যে যদি অনলি নাক্সভোমের লক্ষণ থাকে আর অন্য কোনো ওষুধের লক্ষণের সংমিশ্রণ না থাকে, বা তার অনুপূরকে অন্য ওষুধ না আসে, তাহলে এরা কিন্তু সৎ প্রকৃতির মানুষ হয়, ভীষণ পরোপকারী হয়। আর যার মধ্যে নাক্সের লক্ষণ থাকে, সে মিথ্যা বলতে চায় না, ঠকানো পছন্দ করে না। কিন্তু যে রোগীর মধ্যে সালফার, লাইকো ও নাক্সের মিশ্রিত লক্ষণ থাকে, সে ঘুরিয়ে ফিরিয়ে মিথ্যা কথা বলে, মানুষকে ঠকাতে দ্বিধা বোধ করে না। যার মধ্যে নাক্স ও টিউবারকুলি নামের লক্ষণের সংমিশ্রণ থাকে, অর্থাৎ নাক্সভোমের অনুপূরক লক্ষণে টিউবারকুলি নাম আসে, সেই সমস্ত মানুষেরা অত্যন্ত নীতিবান এবং বিশিষ্ট ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি হয়। আবারও খেয়াল করতে হবে তরুণ বন্ধুরা, যে মানুষটা শুধুমাত্র নাক্সভোমের লক্ষণ বহন করে, যার মধ্যে শুধুমাত্র নাক্সের লক্ষণ, তারা খুব সৎ প্রকৃতির পরোপকারী হয়। এরা কাউকে ঠকাতে চায় না, মিথ্যা বলতে চায় না। কিন্তু যে মানুষের মধ্যে সালফার, লাইকো, নাক্সের মিশ্রিত লক্ষণ থাকে, তারা ঘুরিয়ে ফিরিয়ে মিথ্যা কথা বলে, মানুষকে ঠকাতে দ্বিধা করে না।
আর যে মানুষের মধ্যে নাক্স এবং টিউবারকুলি নামের লক্ষণ মিশ্রণ থাকে সেই মানুষটি খুব বিশিষ্ট ব্যক্তি হয়, নীতিবান ব্যক্তি হয়। তা আমরা বেশিরভাগ ক্ষেত্রে নাক্সের মধ্যে অন্য মানুষের অন্য ওষুধের চিত্র পাই, যে কারণে নাক্সকে অনেক সময় আমরা ওই বাটপার, খারাপ এরকম এরকম মনে করি। এটি শুধুমাত্র পাওয়া যায় ডাক্তার আব্দুল সামাদের হোমিওপ্যাথ পারাবারে। তিনি কিন্তু খুব পণ্ডিত মানুষ। আজ থেকে প্রায় 120 বছর আগে ইংল্যান্ডের রয়্যাল হসপিটালে গিয়ে লেখাপড়া করেছিলেন। আজ থেকে 120 বছর আগে মানুষ MBBS কিংবা ব্যারিস্টারি পড়তে ইংল্যান্ড যাওয়ার চিন্তা করতো, খুবই হাতে গোনা। তাহলে উনি কত উচ্চ শিক্ষিত মানুষ, কত উচ্চ ধারণার মানুষ। আর 120 বছর আগে হোমিওপ্যাথিকে উনি বুঝছে। আর তার ফ্যামিলির স্ট্যাটাস কি, 120 বছর আগে ইংল্যান্ড গেছে হোমিওপ্যাথি পড়তে। তিনি কিন্তু খুব বড় মাপের গবেষক। তার বইটাকে আমরা অত বেশি গুরুত্ব দিই না, কিন্তু যারা ভালো করে পড়ে তারা বুঝে তার বইটা কি জিনিস। তার বই কিন্তু অনেকগুলো নিজস্ব দর্শন আছে এবং গবেষণা আছে, যা পৃথিবীর অন্য বইয়ে পাওয়া যায় না। এবং তিনি কিন্তু সরাসরি আর ছাত্র ছিলেন, ডাক্তার স্যার জন ওয়ারের ছাত্র ছিলেন। স্যার জন ওয়ারকে বলা হয় পৃথিবীর অন্যতম সেরা শিক্ষকদের একজন। স্যার আব্দুল সামাদ স্যারের ছাত্র ছিলেন নাকি নরেন্দ্রনাথ? না, ওনারা সমসাময়িক কালের একজন আরেকজনের ভালো বন্ধু ছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। নাজমমের একটা মজার কথা আছে স্যার। নাজমম ভীষণ মাতাব্বরি পছন্দ করে, তবে বিনা স্বার্থে। স্যার কথাটা বলি, নাজমম ভীষণ মাতাব্বরি পছন্দ করে, তবে বিনা স্বার্থে। নাক্সের রোগীদের অনেকের রক্তের গ্রুপ A পজিটিভ হয়, আর রক্তের A পজিটিভ গ্রুপের মানুষেরা সাধারণত দক্ষ দলনেতা হয়। হয়তো সে কারণে এরা নেতৃত্ব বা মাতাব্বরি পছন্দ করে। আচ্ছা স্যার আব্দুল সামাদ স্যার কি বইটা মার্কেটে পাওয়া যায় এখন? অ্যাভেলেবল। মহারাজ মনির ভাইয়ের কাছে পাবেন, অ্যাভেলেবল আছে মহারাজ মনির ভাইয়ের কাছে। অসাধারণ বই। তার বইয়ে যে কি পাণ্ডিত্য আছে, আমি বলি আপনাকে একটা ধারণা দিয়ে দিই। আমাদের বাংলাদেশি একজন ডাক্তার, ডাক্তার আবু বকর স্যার, যিনি রাজশাহী মেডিকেল কলেজের অধ্যাপক ছিলেন, ওনার 6 খণ্ড বই আছে অভিজ্ঞান মেট্রেমেডিকা। এত বিশাল মেট্রেমেডিকা আর পৃথিবীর এমন কোনো লেখক নাই যার মানে রেফারেন্স তার বইয়ে নাই। উনি 10 সাবজেক্টে মেডেল পেয়েছিলেন, 10 সাবজেক্টে ভালো রেজাল্টের জন্য মেডেল পেয়েছিলেন। সেই সাথে সোনার মেডেলও পেয়েছিলেন, অর্থাৎ উনি 11টা মেডেল পেয়েছিলেন। ওনার জন্ম ইন্ডিয়ায়, লেখাপড়া ইন্ডিয়ায়, কিন্তু ওনার সারাটা জীবন প্র্যাকটিস বাংলাদেশের রাজশাহীতে। উনি পৃথিবীর কোন লেখক কেমন ওনার বইতে পাওয়া যায় ধারণা। উনি বলছেন যে এই নরেন্দ্রনাথের ওষুধ পরিচয়, আব্দুল সামাদের এই বইটি, এরকম যতগুলা বাংলা ভাষায় বই আছে, উনি তার মধ্যে আব্দুল সামাদের বইকে সবার উপরে রাখছেন। নরেন্দ্রনাথের চেয়েও অনেক উপরে রাখছে। এবং তিনি নিজে কিন্তু বড় মাপের পণ্ডিত ছিলেন। তিনি বলছেন যে নরেন্দ্রনাথের বইটিও ভালো, কিন্তু তার চেয়ে অনেক বেশি ভালো হলো এটি আব্দুল সামাদের বইটা। স্যার আসসালামু আলাইকুম। স্যার আপনি প্লিজ জি স্যার। আপনি স্যার আব্দুল সামাদের বইটার নামটা কি হবে স্যার? সাহেব না, হোমিওপ্যাথিক পারাবার। হোমিওপ্যাথিক পারাবার। হোমিওপ্যাথিক পারাপার। পারাবার। পারাবার। আপনি আব্দুল সামাদের পারাবার কইলেও আপনাকে ওইটাই দিবে, পারাবার কইলেও ওইটা দিবে, সমস্যা নাই। মানে ও অতটুকু কইতে পারলেই হয়েছে। আব্দুল সামাদ বললেই হবে। স্যার এই বইটা কলকাতায় পাওয়া যাবে? কলকাতা আছে না? কলকাতা না, এটা আপনার ঢাকায় নীল খেতে পাবেন। ও ঢাকায় নেই, কলকাতা হবে না। আপনার চেম্বার আমার চেম্বারের পাশে হলে সকালবেলা আমি দিতে পারতাম। ওই মহারাজ মনির ভাই, এটা মহারাজ মনিরকে ফোন দিবেন, মহারাজ মনিরকে ফোন দিবেন, অথবা রাসেল নিপুণকে, যেটা আপনার কাছে হয় তাকে ফোন দিবেন। আচ্ছা আমাদের মহারাজই বোধহয় বেশি কাছে আছে। জি স্যার। সবার মেসেঞ্জার লিখে দিন। ফাইন বুকেও পাবেন, নীলক্ষেতে ফাইন বুকেও পাবেন, আচ্ছা ফার্ম গেটও পাওয়া যায়। অসাধারণ বই। ওনার বইয়ে অনেকগুলা তথ্য আছে। আমরা উভয় কাতর ওষুধ খুব বেশি খুঁজে পাই না। আব্দুল সামাদের বইয়ে উভয় কাতর ওষুধের একটা সুন্দর লিস্ট আছে। অভিজ্ঞান, মেট্রেমেটিক অভিজ্ঞান। স্যার রাজশাহীর যে লেখক 6 খণ্ডের যে বইটা প্রকাশ করছেন, ওনার কি বইটার নাম? বিশাল বই,
অভিজ্ঞান, ম্যাথমেটিকা অভিজ্ঞান। অভিজ্ঞান, বইয়ের নাম অভিজ্ঞান। স্যার আপনি কি গাইবান্ধায় আসছিলেন একবার? আরেকটা বই পাওয়া যায় আমাদের বাংলাদেশে, এক লেখক সৈয়দ সিদ্দিক, কম্পারেটিভ ম্যাথমেটিকা। এই ভদ্রলোকও প্রায় 100 বছর আগে জি কোথায় আপনি তো গাইবান্ধায় একবার প্রধান আসছিলেন একটা আলোচক সেমিনারে। ছিলাম গাইবান্ধায় জি স্যার ছিলাম আপনার অনেক স্যারদের ছিলাম। ওটা হোমিওপ্যাথিক কল্যাণ সোসাইটির আয়োজনে আমি প্রধান আলোচক ছিলাম। মিউট অন করো স্যার, এই মিউট অন করার সাথে কথাগুলো বোঝা যাচ্ছে না। সবাই মাইক অফ করেন, তাহলে কথা পরিষ্কার হবে। একজন কথা বলেন, উনি খালি অন রাখেন। হ্যাঁ, গাইবান্ধায় গেছিলাম তো কল্যাণ সোসাইটির আয়োজনে। সালফার আলোচনা করছেন, সালফার সম্ভবত স্যারকে আমরা পাবো। স্যার এখন একটু স্যার অসুস্থ আছে, স্যারের আলোচনা আমরা রিসেন্টলি পেয়ে যাবো আগামী মাসের প্রথম সপ্তাহের দিকেই স্যার আমাদের এখানে আলোচনা করবেন। স্যার হচ্ছে আমাদের কল্যাণ সোসাইটির কেন্দ্র কমিটির সহসভাপতি। আর স্যারকে আমরা সরাসরি আবার পাবো। শাকায়েত ভাই, আমি একটা সরাসরি পাবো, এর আগে এরকম প্রতিটি অনুষ্ঠানেই পাবো, এরকম প্রতিটি অনুষ্ঠানে তো পাবো, এবং স্যারেরও সরাসরি আলোচনা থাকবে। স্যার আমিও কল্যাণ সোসাইটির একজন খুব অনুরাগী মানুষ। আমি মনে করছিলাম কি যে কল্যাণ সোসাইটি বোধহয় একবারে নিশ্চুপ হয়ে গেছে। হ্যাঁ সত্যি, সত্য কথা বলছেন আপনি। কাল সকালে আমার বাড়ি আছেন, আমি মিষ্টি খাওয়াবো। এত সত্য কথা কেউ সাহস করে কয় না, তাও আবার মহাসচিবের সামনে। স্যার ওনার ডায়াবেটিস আছে। কার ডায়াবেটিস আছে? ওই যে যারা মিষ্টি খাইতে থাকেন, সুগার ফ্রি মিষ্টি খাওয়া দরকার, লবণ দিয়ে মিষ্টি বানিয়ে খাওয়া। সুগার ফ্রি মিষ্টি বানায় খাওয়ায়েন, বাসায় নিয়ে খাওয়ায়েন, যা ইচ্ছা তা করেন। আপনি এই কথা সমর্থন করলেন কেন স্যার? তার সেদিনকে জুয়েল সাহেবকে কি খাওয়াইছেন আমরা কিন্তু সব দেখছি। সব বলে দিব। কল্যাণ সোসাইটির প্রাণ পুরুষ আমার শ্রদ্ধেয় স্যার ডাক্তার শারিফুল আলম, ওনার ইন্তেকালের পর আমার মনে হয় যে এই সংস্থাটি এখন মৃদু অবস্থায় পড়ে আছে আর কি। না আসলে স্যার আপনি সরাসরি যুক্ত থাকেন না, আপনি কল্যাণ সোসাইটির প্রাচীন একজন সদস্য। আপনার মুখে এই কথা মানায় না। আপনি প্রাচীন সদস্য হয়ে আপনি যদি কল্যাণ সোসাইটির কোনো অ্যাক্টিভিটিতে যুক্ত না থাকেন তাহলে তো এই কথা বলবেনই। আমরা ফেসবুক লাইভে আছি, গুগল এখন ফেসবুক লাইভে, এই যে গুগল মিটে, এই যে বিভিন্ন জায়গায় সভা সেমিনার হচ্ছে, আপনার গাইবান্ধায়ও ক্লাস হচ্ছে। আপনি এখন যদি যুক্ত না থাকেন তাহলে স্যার এই কথা বলবেনই। আপনাকে আমি জোর অনুরোধ করি আপনি আমাদের সাথে যুক্ত থাকেন, তাইলে দেখবেন যে কেমন ছটফট করছে কল্যাণ সোসাইটি। এবং আমাদের আগামী ডিসেম্বর 10 তারিখ সেমিনার আছে। এই শফিক স্যার। জি স্যার। এখন যদি আমরা আমাদের সদস্যদের ধরি, প্রত্যেকের কাছে দারুণ যুক্তি আছে কেন জয়েন করে না, কেন নাই। দুই বন্ধু বসে গল্প করছে, তো এক বন্ধু আরেক বন্ধুকে বলছে, আচ্ছা দোস্ত, ইন্ডিয়ার এই যে বড় শহরটা মাদ্রাজ, এই নামটাই তো কত সুন্দর ছিল, শালা এটার নাম চেন্নাই রাখলো কেন নাম চেঞ্জ করে গাধা রে, এটা জানিস না? কয় আমি কিভাবে জানবো? কয় চেন্নাইয়ের মানুষদের অর্থাৎ মাদ্রাজের মানুষদের হলো জাতীয় পোশাক হলো লুঙ্গি। হয়তো লুঙ্গি জাতীয় পোশাক, তার সাথে নাম পাল্টানোর সম্পর্ক কি? কয় এখানেই তো ঝামেলাটা বাঁধছে। কয় কি ঝামেলা? কয় এখানকার জাতীয় পোশাক হলো লুঙ্গি, আর লুঙ্গিতে তো কোনো চেন থাকে না, চেন্নাই। তাই এরা চিন্তা করলো যেহেতু জাতীয় পোশাক লুঙ্গি আর লুঙ্গিতে চেন্নাই, সুতরাং এর নাম হবে চেন্নাই। এরপরের থেকে নাম পাল্টে চেন্নাই রাখছে। এখন যদি সবাইকে প্রশ্ন করেন দেখবেন যে লুঙ্গিতে চেন্নাই, তাই মাদ্রাজ চেন্নাই হয়ে গেছে, এরকম উত্তর আসতে থাকবে। তো যাই হোক, বেচারা আমাদের ধরছে, আমরা না ধরি। যাক স্যার, আপনার গল্প শুনে অনেক মজা পাইছি স্যার, অনেক ভালো লাগলো। স্যার পাবনা থেকে আসছেন কখনো? এই যে কয়েকদিন আগে ঈশ্বরদী সেমিনার করে আসলাম, ঈশ্বরদী মেডিকেল কলেজে। আমার 2 দিনের ছিল, 6 ঘন্টা ছিল আমার, অন্যদের ছিল 1 ঘন্টা করে। তা আমি একদিন আলোচনা করে পারলিছি, কারণ ওখানে যাই দেখি মাইন্ড মেথডের ঠেলাই, মানে সবই মাইন্ড মেথড, আমি খালি মাইন্ড মেথডের বাইরে। আমি চিন্তা করলাম মাইন্ড মেথড কি শুনবো, বাড়ি যাই। স্যার আপনার আলোচনাতে ছিলাম স্যার। রেডিও স্টেশন আছে আরো 40টা, তারপর অনলাইন চ্যানেল আছে সব মিলে 100। কিন্তু সবাই কিন্তু তাদের নিজস্ব কন্টেন্টস গুলো বা তাদের প্রোগ্রাম গুলো চালাচ্ছে। বাংলা ছায়া ছবি বিকালবেলা একই টাইমে 5টা চ্যানেলে দেয়,
কিন্তু সবাই কিন্তু ওই যার যে দর্শক, যার যেখানে আকর্ষণ, যার যেটা ভালো লাগে সে সেখানে যায়। এখন ফারুক হিসাব করে ওনার এখানে 250 জন স্টুডেন্ট হচ্ছে, মানে 250 জন ভিউয়ার হচ্ছে, মানে আমাদের হচ্ছে না। আমাদের একটা লেকিংস আছে, কারণ হচ্ছে আমরা আকর্ষণ তৈরি করতে পারছি না। তাহলে আমরা এই টাইম জন্য চেঞ্জ করবো কেন? আমরা একই টাইমে করবো। এই জন্যই আমরা বলছি, এটাই আমি বলছি যে আমরাও ওইভাবে তৈরি করি, আমাদের এখানেও 250 জন হোক, এবং আমরাকে ওই দিন ছুটি রাখতে হবে কি জন্য? একই দিনে ক্লাস দিয়ে দেখি না ওদের কয়জন হয়, আমাদের কয়জন হয়। ওরা যদি বলে যে কল্যাণ সোসাইটির ক্লাস কালকে, আমাদের ক্লাসটা বন্ধ, এতটুকু যদি সহযোগিতা আমাদের সহমর্মিতা দেখায়, আমরাও বলবো যে ওদের ক্লাস আছে, আমরা ওই দিন বন্ধ রাখলাম। কিন্তু আমরা বলবো, তারা বলবে না। আমাদের লোকজন এখানে ক্লাস করবে, ওদের লোকজন আমাদের এখানে একটাও আসবে না। তাহলে কেমন হলো? এটা তো হোমিওপ্যাথির ক্লাস, এটা তো কল্যাণ সোসাইটি আর ওই পরিষদের এভাবে ভাবলে হবে না। ওরা ভাবছে পরিষদ আর আমরা ভাবছি হোমিওপ্যাথি, তাহলে তো হবে না। আমরা 1.5 বছর যাবত অনলাইনে এই অ্যাক্টিভিটিস গুলো করতেছি। আর আমাদের ক্লাসটা চলবে কি থাকবে থাকবে না থাকি এটা প্রয়োজন নেই আমাদের। আমাদের ক্লাসটার রেগুলার টাইম চলাই উত্তম। আর এরকম ঘটনাও ঘটাইছি, দর্পণের ক্লাস বন্ধ করে দিয়েছি ফারুক স্যারের ক্লাসের জন্য, দিয়ে ওখানে গোষ্ঠী সুদ্ধা চলে গেছি। কিন্তু দর্পণের ক্লাস যেদিন হয়েছে ওই দিন আর দেখি না যে ওরা কেউ আসে। তাহলে আমরা যদি ওরকম করি, তারা কোথাও একটু সহযোগিতা দেখাতে হবে, সহমর্মিতা দেখাতে হবে। যে একটু আগে দর্পণের ক্লাস এখন চলতেছে, ওটা বন্ধ করে আবার এখানে ঢুকে গেছি। মাঝে আমার নেট চলে গেছিল, তার আকর্ষণটা কই? সবিকের কথা বলতেছে, নাচ ভূমিকা পড়েছি, না বলি আমি কিন্তু নাচ ভূমিকা শুনেছি। আর একটা জিনিস বলি, এই দর্পণটা একটা সময় ছিল, একটা সময় ছিল অমরনাথ স্যার, আমি, সাগর আর আমাদের শাহিন মাহমুদ, আমরা 3-4 জনের বেশি কাউকে নেওয়ার নিয়ম ছিল না। আমরা নিজেরাই অনেক রাত পর্যন্ত বকর করতাম। অমরনাথ স্যারের কথা, বেশি লোকালে ঝগড়ার রাস্তা তৈরি হয়, ঝগড়া তৈরি করবো না, আমি কাউকে নিবো না, আমরা 3-4 জনই। আমি এটাকে বাড়িয়ে এরকম করেছি, মেসেজ দিতে 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 দেখা যাচ্ছে 100-150 করে মেসেজ দিয়ে দিতাম। তো 200 জনকে মেসেজ দিলে অন্তত 50 আসবে। তো এই করতে করতে এক সময় শুরু করলে 100 জন হয়ে যায়, এটা এখন একটা স্ট্রং পজিশনে চলে গেছে। এই আজকে যে স্ট্রং পজিশনে নিয়ে গেছে, 100 জনের আসরে এটা পরিণত করছি, এটার কারিগর কিন্তু আমি। অমরনাথ স্যারের বক্তব্য ছিল আমি এই 3-4 জনের বেশি নিব না। সাগরকে আমি বললাম, সাগর বলছে স্যারের রাজি না, আমি রাজি করার দায়িত্ব আমার। আর কিভাবে লোকজন নিয়ে আসতে হয় আমি দেখবো, তুমি খালি দিয়ে রাখো, লিঙ্কটা দাও। এনে ফেলাইছে। আমার বক্তব্য হলো যে তখন আমাদের কল্যাণ সোসাইটি ঘুমিয়ে গেছিল, পরেরটা চালু করে ওটাকে নিজের বানিয়ে ফেলাইছি। তো নিজেরটা তো আমরা আরো পারি। জি স্যার, ইনশাআল্লাহ।